প্রশ্ন কিন্তু ক্লাস থেকেই আসবে, যারা পুরো ক্লাস করবে পরীক্ষার হলে গিয়ে হাসবে। আমরা এই আরআরবি গ্রুপ ডি কে নিয়ে 100টা কোশ্চেনের সিরিজের যে ক্লাস চালু করেছি, ভালো করে ক্লাসগুলোকে তোমরা যদি ফলো করো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে। তো চলো শুরু করা যাক আজকের আরআরবি গ্রুপ ডির 100 কোশ্চেনের সিরিজের ক্লাস। প্রথম কোশ্চেন আমাদের স্ক্রিনে রয়েছে, দেখো আরআরবি গ্রুপ ডি 21/12/2025-এ আসা প্রশ্ন। কি বলেছে? বলেছে মেন্ডেল বংশগতিবিদ্যা সূত্রগুলো আবিষ্কার করতে গিয়ে মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন, এটাও পরীক্ষা দিতে পারে যে কোন উদ্ভিদকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তো মটর গাছ। এবারে এই মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য? দাদা অপশন নাম্বার এ 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। 7 জোড়ার নাম তোমাদেরকে পড়ে যেতে হবে। দেখো 7 জোড়ার নাম কি কি রয়েছে। প্রথম জোড়া গোলাকার বীজ আর কুঞ্চিত বীজ। দেখো পরস্পর বিপরীত বৈশিষ্ট্য। গোলাকার বীজটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর কুঞ্চিত বীজটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তোমাকে দিতে পারে যে বীজের অনুযায়ী গোলাকার এবং কুঞ্চিতের মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। তোমাকে বলতে হবে গোলাকারটা প্রকট এবং কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন। এরকম ভাবে প্রত্যেকটা প্রথম দিকে যেগুলো লেখা আছে, এই প্রথম সারিগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের নাম তোমরা পড়ে রাখবে, এবং এই দ্বিতীয় সারির যে নামগুলো এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্যার প্রকট আর প্রচ্ছন্ন মানে কি? মাথার মধ্যে আসছে প্রকট মানে কি? বলছি। তাহলে এই প্রথমগুলো কি বাবা? প্রকট বৈশিষ্ট্য, এবং পরেরগুলো কি বাবা? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো তোমাকে একটা সিম্পল জিনিস বলি, এই যে লম্বা আর বেঁটে, এই দুটো বৈশিষ্ট্য রয়েছে বিপরীত বৈশিষ্ট্য। তার মধ্যে লম্বাটা হচ্ছে প্রকট, বেঁটেটা হচ্ছে দাদা প্রচ্ছন্ন। এবারে এই লম্বা আর বেঁটের মধ্যে আমরা লম্বাকেই কেন প্রকট বলছি, বেঁটেকে কেন প্রকট বলছি না? তার কারণ যখন এই দুটো বৈশিষ্ট্য একসঙ্গে থাকবে, মনে করো জনিত্র জনু আছে, মানে একজন পিতা একজন মাতা, একজন পুংলিঙ্গ একজন হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে একটা লম্বা গাছের সঙ্গে একটা বেটে গাছের যখন তুমি সংকরায়ন করবে, হাইব্রিডাইজেশন করবে, তখন লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, বেটেটা প্রকাশ পাবে না। সেই জন্য লম্বা আর বেটের মধ্যে আমরা লম্বাটাকে প্রকট বলি আর বেটেটাকে আমরা কি বলি? প্রচ্ছন্ন বলি। ঠিক আছে, চলে আসো আমাদের পরের কোশ্চেনে। পৃথিবীর চারপাশে চাঁদের বৃত্তাকার গতি কোন বলের জন্য দায়ী? তাহলে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে আমরা জানি, তাহলে পৃথিবী তার চারপাশে কি রয়েছে বাবা? চাঁদ ঘুরছে। তাহলে তার জন্য কোন বলটা দায়ী? চাঁদ এরম ভাবে ঘুরছে, তাই তো? আমরা জানি কত দিনে ঘোরে পৃথিবীর চারপাশে? 27.5 দিন, তাই তো? দেখো এটা কি বল? অভিলম্ব বল? না দাদা অভিলম্ব বল নয়। তড়িৎ চুম্বকীয় বল? না দাদা তড়িৎ চুম্বকীয় বল নয়। অপকেন্দ্র বল? না অপকেন্দ্র বল হলে ছিটকে যাবে, অপকেন্দ্র হবে না। তাহলে কি বল? অভিকেন্দ্র বল। একদম সঠিক উত্তর। পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বলের জন্য পৃথিবীর চারপাশে কে ঘুরছে? চাঁদ ঘুরছে। আবার সেম অভিকেন্দ্র বলের জন্যই পৃথিবী কার চারপাশে ঘুরছে? দাদা সূর্যের চারপাশে ঘুরছে। এরকম ভাবেই তোমরা দেখবে যে আমরা সুতোর সাহায্যে কোনো একটা বস্তুকে ঘোরাচ্ছি, একটা পাথরকে নিয়ে সুতোয় বেঁধে তুমি ঘোরাচ্ছ, তাহলে সেটাও কিন্তু অভিকেন্দ্র বলের জন্যই ঘুরছে। তুমি দেখবে যে তোমার হাতের উপর একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? তুমি একটা বল দিচ্ছ এবং একটা টান কাজ করছে, সেই টানটাকে আমরা অভিকেন্দ্র টান বলি, বলটাকে অভিকেন্দ্র বল বলি। নেক্সট চলে আসো। কি বলেছে? বলেছে কোন সংযোগকারী কলা কানেকটিভ টিস্যু অস্থি সন্ধিস্থলকে মসৃণ করছে, অস্থির সংযোগস্থলে রয়েছে তাকে মসৃণ করছে, এবং কান এবং শ্বাসনালীতে, আমাদের কানের মধ্যে রয়েছে, শ্বাসনালীর মধ্যে রয়েছে, কে রয়েছে? অপশানে রয়েছে অ্যারিওলার কলা, তরুণাস্থি নাকি কার্টিলেজ, বা দেওয়া আছে মেদ কলা নাকি লিগামেন্ট। উত্তর কি হবে? উত্তর হবে আমাদের তরুণাস্থি। এই তরুণাস্থি আমাদের কানের মধ্যে রয়েছে। দেখো এগুলো ঠিক অস্থি না, তরুণাস্থি, ঠিক আছে? কান মূলে দিচ্ছে, কান যেদিকে খুশি বেঁকানো যাচ্ছে, তাহলে এখানে অস্থি নেই, তরুণাস্থি আছে, এবং তার সঙ্গে শ্বাসনালীর মধ্যেও তরুণাস্থি রয়েছে, অস্থি সন্ধির মধ্যেও কিন্তু তরুণাস্থি পাওয়া যাচ্ছে। তো অপশান এখানে অপশান বি আমাদের সঠিক উত্তর পড়ে রাখবে। নেক্সট চলে আসবো। ফসফরিক অ্যাসিড যার নাম হচ্ছে H3PO4, এটা কোন কোন আয়ন নিয়ে তৈরি হচ্ছে? দেখো এরকম আয়ন নিয়ে তৈরি হচ্ছে, পরীক্ষায় বারংবার দেয়। H3PO4 এই সংকেতটা তোমাকে দিয়ে দিতে পারে পরীক্ষায়, আবার নাও দিতে পারে। তো মনে রাখতে হবে এই যে H3PO4 এটা জলীয় দ্রবণে দুটো আয়নে ভাগ হয়ে যায়। অ্যাসিড সবসময় H+ আয়ন দেয়। এবারে H কটা আছে? দাদা H3, মানে 3টে আছে, তাহলে স্যার 3H+ আয়ন দেবে। আর PO4 কি হবে? PO4 এখানে মনে রাখবে, PO4 এখানে মাইনাস আয়ন দেবে। স্যার কটা মাইনাস আয়ন দেবে? 3খানা H+ আছে, তাহলে 3 এখানে মাইনাস আয়ন দেবে, কারণ এখানে প্লাস মাইনাসে কেটে যাবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে H+ আর PO4 3- সংখ্যায় H+ হচ্ছে 3টে।
স্যার এটা তো বুঝলাম, পরীক্ষায় যদি তোমাকে চেঞ্জ করে দেয়, যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরীক্ষায় তোমাকে সংকেত দিল না, বলে দিল হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কি আয়ন দেয়, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত তোমাকে জানতে হবে, যেগুলো বলছি সেগুলো পড়ে রাখো, পরীক্ষা এখান থেকে দেবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে বাবা HCl। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো H একটা আছে, তাহলে নিশ্চয়ই H প্লাস আয়ন দেবে, হ্যাঁ স্যার দেবে। আর Cl মাইনাস আয়ন দেবে, H প্লাস Cl মাইনাস। স্যার সালফিউরিক অ্যাসিড যদি পরীক্ষায় দিয়ে দেয়, সালফিউরিক অ্যাসিড কি কি আয়ন দেবে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 হয় বাবা, H2SO4। তোমরাই বলবে কি কি আয়ন দেবে, তাহলে স্যার এখানে H দুটো আছে, তাহলে দুখানা H প্লাস আয়ন দেবে, তার সঙ্গে সঙ্গে দুখানা যেহেতু প্লাস আয়ন আসছে, তাহলে SO4 কি হবে, মাইনাস আয়ন দেবে, কিন্তু দুখানা H প্লাস আছে তাহলে 2 মাইনাস আয়ন দেবে, SO4 2 মাইনাস আয়ন দেবে। ক্লিয়ার? স্যার যদি নাইট্রিক অ্যাসিড পরীক্ষায় দেয়, নাইট্রিক অ্যাসিড পরীক্ষায় দিয়ে দেয়, তাহলে কি বলবো, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, HNO3, একটা H আছে, তাহলে স্যার H প্লাস আয়ন দেবে, তাহলে H প্লাস আয়ন দেবে, তার সঙ্গে একখানা প্লাস আয়ন দিচ্ছে, মানে এখানে NO3 মাইনাস, একটা মাইনাস আয়ন দিচ্ছে। তাহলে এরকম ভাবে তোমাকে পড়ে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো দিতে পারে। তাহলে এরকম ভাবে তোমাকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিলে তোমাকে অ্যান্সার করতে হবে। আর মনে রাখবে, ক্ষার কিন্তু জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, যেমন অ্যাসিড H প্লাস আয়ন দিচ্ছে, ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেবে। আমরা পরের প্রশ্নের দিকে আস্তে আস্তে আসবো, তার আগে বলি, তোমরা যদি বেসিক থেকে পড়তে চাও, মানে পরের বারে যারা রেলের পরীক্ষা দিতে চাইছো, স্যার আমরা এনটিপিসির পরীক্ষা দিতে চাইছি, আমরা স্টেশন মাস্টার হব, আমরা গুডস গার্ড হব, আমরা টিকিট কালেক্টর টিটি হব, আমরা এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে চাই, বা টেকনিশিয়ানের পোস্টে অ্যাপ্লাই করতে চাই, আমরা ALP হতে চাই, লোকো পাইলট হতে চাই, বা আমরা গ্রুপ ডি পরের বারের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইওর স্টাডি অ্যাপ। এই ইওর স্টাডি অ্যাপে আমাদের 6.0 কোর্স এখন চলছে, এখন থেকে পড়াশোনা শুরু করে নাও, কারণ তোমার বন্ধু বান্ধবরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে, অন্যান্য স্টুডেন্টরা কিন্তু তোমার থেকে অনেক এগিয়ে যাবে। তো নিজেকে এগিয়ে রাখতে হলে আগে থেকে পড়াশোনা শুরু করতে হবে। স্যার আমরা রেলের জন্য পড়তে চাই, তাহলে আমরা কোন কোর্স নেব, তোমরা রেলওয়ে ফাউন্ডেশন 2026টা নিয়ে নেবে। স্যার আমি যদি এসএসসির জন্য পড়তে চাই, স্যার তুমি এসএসসির জন্য পড়তে চাইলে এসএসসি 2026 নিয়ে নেবে। স্যার আমরা পুলিশের জন্য যদি পড়তে চাই, তাহলে নিউ পুলিশ ফাউন্ডেশন নিয়ে নেবে, নিউ পুলিশ ফাউন্ডেশন আমাদের নতুন লঞ্চ হয়েছে, সেটাকে নেবে। ঠিক আছে, নিউ পুলিশ ফাউন্ডেশনকে তোমরা নিয়ে নেবে, সবকটা পরীক্ষা কভার হয়ে যাবে ওখানে। স্যার আমরা সব পরীক্ষা দিতে চাই, তাহলে তোমরা কিন্তু কম্বো ব্যাচ নিতে পারো, সমস্ত পরীক্ষার জন্য কম্বো ব্যাচ, তোমার রেলেও কভার হবে, তোমার এসএসসি কভার হবে, তোমরা অন্যান্য পিএসসি পুলিশের পরীক্ষাও কিন্তু কভার হয়ে যাবে কম্বো ব্যাচের মধ্যে। এবার চলে আসো, পার্টিকুলারলি এখানে পুলিশের ব্যাচ যেটা বললাম, নিউ পুলিশ লঞ্চ হয়েছে, এর মধ্যে তুমি শুধু পুলিশ পাবে না, পুলিশের মধ্যে তোমরা WBP, KP, আবগারি পুলিশ, তার সঙ্গে SSC, GD, অগ্নিবীর সবকটা কিন্তু কভার করবে আমাদের এই পুলিশের ব্যাচ। নিউ পুলিশের ব্যাচ তোমরা ফোন করে বলবে, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে। পঞ্চায়েতের জন্য যারা পড়তে চাইছো, পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাইছো, প্রচুর ছেলেপেলে কিন্তু জয়েন করেছে আমাদের পঞ্চায়েতের ব্যাচে, তোমরা যদি পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাও, তাহলে পঞ্চায়েত ব্যাচ কিন্তু নিতে পারো। এছাড়াও দেখো এখানে রয়েছে SSC, GD 2027 ব্যাচ, যারা দেশের জন্য কাজ করতে চাও, ভাবছো আমরা মিলিটারি হতে চাই, আমরা BSF হতে চাই, CRPF হতে চাই, SSB, আসাম রাইফেলস, এই সমস্ত পোস্টে আমরা জয়েন করতে চাই, তাদের জন্য আমাদের SSC, GD 2027-এর কিন্তু ব্যাচ রয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ কি কি সুযোগ সুবিধা পাবে, লাইভ ক্লাস তোমরা করতে পারবে, PDF মক টেস্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমার ডাউট সলভিং একজন টিচার থাকবে, তোমার পার্সোনাল যদি কোনো ডাউট হয়, তাহলে কিন্তু তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পাঠালে পারে, সেই ডাউট 24 ঘন্টার মধ্যে তোমার সলভ হয়ে যাবে। চলে এসো, এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে, এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, আরও জানতে কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে, আমাদের টেকনিক্যাল টিম তোমাকে সাহায্য করবে। চলে আসবো পরের কোশ্চেনে, মসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকা কি তৈরিতে সাহায্য করে? এটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা, অন্ত হবে না, এটা হবে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কি তৈরি করতে সাহায্য করে। দেখো এন্ডোপ্লাজমীয় জালিকা বা ER আমাদের একটা কোষীয় অঙ্গাণু, মানে কোষের মধ্যে থাকে, যেমন নিউক্লিয়াস একটা কোষীয় অঙ্গাণু, যেমন সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোজোম, রাইবোজোম, এগুলো রয়েছে, এগুলো কোষীয় অঙ্গাণু। তেমন এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু। আর মসৃণ মানে কি স্যার? মসৃণ মানে হচ্ছে যে কোনো এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম থাকতেও পারে, আবার কিছু কিছু এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম নাও থাকতে পারে। যাদের মধ্যে রাইবোজোম আছে, এরকম দানা দানা অংশ নিউক্লিয়াসের পাশেই থাকে, নিউক্লিয়াসের পাশেই থাকে, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এবার যাদের মধ্যে এরকম দানাদার অংশগুলো রয়েছে, মানে রাইবোজোম রয়েছে, তাদেরকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, যাকে আমরা বলছি রাফ ER। আর যাদের মধ্যে নেই, কি নেই?
রাইবোজোম নেই, তারা এরকম মসৃণ হবে। রাইবোজোম নেই, তাদেরকে বলবো আমরা স্মুথ ইয়ার বা SER বা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এই কোশ্চেনে চেয়েছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা মানে এগুলো যার মধ্যে রাইবোজোম নেই। তারা কি কাজ করে? তারা কাজ করে লিপিড তৈরিতে, লিপিড বা চর্বি তৈরি করতে সাহায্য করে। আর স্যার যাদের মধ্যে রাইবোজোম আছে তারা কি করবে? রাইবোজোমের কাজ কি? স্যার রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাহলে প্রোটিন তৈরি করবে। তার মানে রাফ ইয়ার বা অমসৃণ ইয়ার কি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে মসৃণ ইয়ার লিপিড তৈরি করবে আর অমসৃণ ইয়ার হচ্ছে প্রোটিন তৈরি করবে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের প্রশ্ন বলেছে যদি কোনো বস্তুর গতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, বস্তুর গতি পরিবর্তন হচ্ছে, একটা স্পিড নিয়ে যাচ্ছিল বা একটা বেগ নিয়ে যাচ্ছিল, কিছু সময় বাদে বেগ পরিবর্তন করে দিচ্ছে, ঠিক আছে, স্পিড বাড়িয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তবে দূরত্ব সময় গ্রাফটি কীরকম হবে? দূরত্ব সময় গ্রাফটি কি বক্ররেখা হবে, সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, নাকি সময় অক্ষের সঙ্গে লম্ব একটা সরলরেখা হবে, নাকি একটি অনুভূমিক সরলরেখা হবে? যখন তোমার স্পিড বাড়ছে কমছে বাড়ছে কমছে তখন সেটা কি সরলরেখা হবে? না স্যার, সরলরেখা হবে না। তাহলে কি রেখা হবে? স্যার একমাত্র বক্ররেখা অপশন এতে আছে, তাহলে অপশন এ আমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ব্রেন খাটাও, জলের দরে ফলের রস লাগবে। নেক্সট কোশ্চেন চলে আসো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সমতা বিধান বা ব্যালেন্স তোমাকে শিখিয়ে দিচ্ছি 2 মিনিটের মধ্যে, দেখে নাও। স্যার দেওয়া আছে একটা সমীকরণ, 3MnO2 দেওয়া আছে, এখানে দেওয়া আছে XAL এবং এখানে দেওয়া আছে 3Mn, এখানে দেওয়া আছে YAL2O3। এক্স আর ওয়াই এর মান তোমাকে বার করতে বলেছে। কি করতে হবে দাদা? দেখো এখানে করতে হবে 3MnO2, এখানে তো দেওয়া আছে সবগুলো, কোনো অসুবিধা নেই। স্যার এটার মানে কি? এটার মানে হচ্ছে 3টে Mn আছে, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, 3টে ম্যাঙ্গানিজ আছে। আর স্যার অক্সিজেন দেখতে পাচ্ছি, ও মানে তো অক্সিজেন হয়, একদম অক্সিজেন হয়। ও কতগুলো আছে? স্যার এই গুণ করে দিতে হবে, 3 দুগুণে 6টা হচ্ছে অক্সিজেন আছে পরমাণু, তো পরমাণু সংখ্যা তোমাকে দেখতে হবে। তার মানে ম্যাঙ্গানিজ 3টে আছে, অক্সিজেন আমার 3 দুগুণে 6টা আছে। ঠিক আছে স্যার, এবার এখানে প্লাস দিয়ে XAL করা আছে, লিখে দিলাম XAL করা আছে। আমরা জানি না কতগুলো AL আছে। স্যার AL মানে কি? AL মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে কি বাবা? তৈরি হচ্ছে, এখানে দেখো অ্যারো সিম্বল দেওয়া আছে, মানে এগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এগুলো বিক্রিয়ক, এগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক বলা হয় এগুলোকে, এগুলোকে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। এবারে আসছে এখানে 3Mn এলো। স্যার এপাশে বাম পাশে তো 3খানা Mn ছিল, ডান পাশে আমার 3খানা Mn চলে এসছে, কারণ দুপাশের পরমাণু সংখ্যা সব সময় সমান হবে, সমান করতে হবে, এটাই হচ্ছে ব্যালেন্সের নিয়ম। স্যার Mn তার মানে মিলে গেছে, স্যার মিলে গেছে Mn, কোনো অসুবিধা নেই, তাহলে Mnটা মিলে গেল, 3টে Mn 3টে Mn। ঠিক আছে, আসুন পরেরটায়। প্লাস কি দেওয়া আছে? এখানে Y দেওয়া আছে, Al2 দেওয়া আছে, O3 দেওয়া আছে। স্যার O3 দেওয়া আছে, ভালো করে চিন্তা করো, এপাশে ও কতগুলো ছিল? এপাশে ও আমার 3 দুগুণে 6টা ছিল, তাই তো, 6খানা অক্সিজেন ছিল, 6টা ছিল, 3 দুগুণে 6টা, তাই তো। এবার এখানে দেখো 3 দুগুণে 6টা আমার লাগবে অক্সিজেন, তার মানে 3টে এখানে দেওয়া আছে। স্যার আগে তার মানে আমাকে কত বসাতে হবে? আগে কোন সংখ্যাটা বসাবো যার জন্য আমার দুপাশে কি হবে? অক্সিজেন মিলে যাবে। 3 দুগুণে 6টা অক্সিজেন, এখানে আমার 6টা হবে। স্যার 3 দুগুণে 6টা এখানে পেয়ে গেলাম, আমার এখানে 3 দেওয়া আছে, তাহলে আমি ওয়াই এর জায়গায় কত বসাবো? স্যার 2 বসাবো, 2 বসাবো, মাথায় আসছে? তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই বাবা, ওয়াই এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে পারে 3 দুগুণে 6টা অক্সিজেন চলে আসছে। হ্যাঁ স্যার আসছে। এবারে আগে 3 বসানো মানে আমি এখানে 3খানা Mn করছিলাম, আবার 3 দুগুণে 6টা অক্সিজেন করছিলাম। তাহলে আগে যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে এখানে 3 দুগুণে 6টা অক্সিজেন করছি, আর এখানে অ্যালুমিনিয়াম, স্যার অ্যালুমিনিয়াম এখানে 2 দেওয়া আছে, তাহলে 2 দুগুণে 4টে হবে, একদম 4টে হবে, 4টে অ্যালুমিনিয়াম চলে আসলো। স্যার 4টে অ্যালুমিনিয়াম যদি এখানে চলে আসে, তার মানে বাম সাইডে আমাকে 4টে অ্যালুমিনিয়াম নিতে হবে, তার মানে এই এক্সের জায়গায় আমাকে 4 বসাতে হবে। ক্লিয়ার? যদি বুঝতে না পারো আরেকবার দেখবে ভিডিওটা, একদম বুঝতে পারবে। জলের দরে ফলের রস একবার তুমি যদি বুঝে যাও, তুমি যে কোনো বিক্রিয়া তোমাকে দিয়ে দিলে তুমি এরকমভাবে বার করতে পারবে। দুপাশের পরমাণু সংখ্যাকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোথায় আছে? x=4 আর y এর মান পেলাম 2, x এর মান 4 দেওয়া আছে, y এর মান 4 দেওয়া আছে, হবে না? এখানে x এর মান 3 হবে না, x এর মান 4, y এর মান 2, অপশন সি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদেরকে, এবং এরকম গ্রুপ ডির 100টা ক্লাসের কোশ্চেন দেখবে আগেও করানো আছে, এই ক্লাসগুলোকে অবশ্যই করবে, এগুলো কিন্তু তোমাদের জন্য ফ্রুটফুল হবে। নেক্সট কোশ্চেন, স্যার যৌন প্রজননের মাধ্যমে সন্তানের জিনগত বৈচিত্র্য তৈরির প্রাথমিক কারণ কি? যৌন জননের মাধ্যমে সন্তান সন্ততির জন্ম হয়, মানুষের ক্ষেত্রে আমরা দেখব যে যৌন জনন ঘটে, মানুষের ক্ষেত্রে যৌন জনন যখন ঘটে তখন
জিনগত বৈচিত্র্য তৈরির কারণ কি হয়? জিনগত বিভিন্ন বৈচিত্র্য হয়। একই পিতামাতার থেকে যখন দুটো বা তিনটে সন্তান জন্মাচ্ছে, দুটো বা তিনটে সন্তান কি পুরোপুরি একই হচ্ছে, একই রকম দেখতে হচ্ছে, একই বৈশিষ্ট্য হচ্ছে? না দাদা, হচ্ছে না। তার কারণ কি? তার কারণ অপশনের মধ্যে দেওয়া আছে, গ্যামেট তৈরির সময় বারবার কি কোষ বিভাজন হয়? বারবার কোষ বিভাজন হয় না। প্রতিটা ক্রোমোজোম জোড়া থেকে মাতৃ এবং পিতৃ ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস ঘটে, নাকি গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যার ভিন্নতা হয়, নাকি ডিএনএ প্রতিলিপিকরণে কিছু ত্রুটি হয়? তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হবে প্রতিটা ক্রোমোজোম জোড়া থেকে মাতৃ এবং পিতৃ ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস। পিতার দেহ থেকে যখন ক্রোমোজোম আসছে, মাতার দেহ থেকে যখন ক্রোমোজোম আসছে, তারা স্বাধীনভাবে নিজেদের মধ্যে বিন্যাস করছে, ক্রসিং ওভার করছে। এই জন্য কি হয়, বিভিন্ন সন্তান সন্ততির কিন্তু বৈচিত্র্য বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়। দেখো, তোমাকে একবার দেখিয়ে দিই চিত্রের মাধ্যমে। এই যে পিতৃ ক্রোমোজোম, মাতৃ ক্রোমোজোম, পিতার দেহ থেকে ক্রোমোজোম আসে, আমরা যাকে পুন গ্যামেট বলি। মাতার দেহ থেকে স্ত্রী গ্যামেট, যাকে আমরা ডিম্বাণু বলি। ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে যখন ক্রোমোজোমগুলো আসছে, তখন কি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে মিওসিস প্রক্রিয়া ঘটছে। মিওসিসের মাধ্যমে অর্ধেক হয়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে। মিলন হয়ে কি তৈরি করছে? না, জাইগোট তৈরি করছে। নিষেক ঘটছে, ফার্টিলাইজেশন করছে এবং জাইগোট তৈরি হচ্ছে। সেই জাইগোট যখন তৈরি হচ্ছে, পিতামাতার ক্রোমোজোম যখন একসঙ্গে মিলছে, তখন কি হচ্ছে, সেখানে ক্রসিং ওভার ঘটে এবং তাদের যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো একই রকমভাবে থাকে না, তারা স্বাধীনভাবে বিন্যস্ত হয়। এবং বিন্যস্ত হওয়ার মাধ্যমে এই যে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হচ্ছে, সেই ক্রোমোজোমগুলো তারপর যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে যাওয়ার পরে যখন সন্তান সন্ততির মধ্যে আসছে বাবা, তখন বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্ম, নতুন নতুন ধর্ম দেখা দিচ্ছে, নতুন নতুন বৈশিষ্ট্য দেখা দিচ্ছে। এই কারণের জন্য কি হচ্ছে না, বিভিন্ন সন্তান সন্ততির চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন রকম হচ্ছে। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। পরের প্রশ্ন দেওয়া আছে, প্রাণীদের যৌন জননের সময় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় না কেন? যখন যৌন জনন হয় তখন ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় না। কেন দ্বিগুণ হয় না? সাধারণত এরকম হয় যে পিতার দেহ থেকে ক্রোমোজোম আসছে, মাতার দেহ থেকে ক্রোমোজোম আসছে, তাহলে এই ক্রোমোজোম, পিতার ক্রোমোজোম, মাতার ক্রোমোজোম তো ডবল হয়ে যাওয়ার কথা না? তাহলে ডবল হয় না কেন? তার কারণ হচ্ছে, তোমার দেখো, যখন এখানে ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন হয়, তখন মিওসিস প্রক্রিয়া ঘটে। এবং মিওসিসের মাধ্যমে কি ঘটে না, এই শুক্রাণু যখন পুরুষটা উৎপন্ন করছে, তার মধ্যে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাচ্ছে এবং ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ আছে, ডিএনএ অর্ধেক হয়ে যাচ্ছে। এবং মাতৃদেহ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, সেই ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময়ও ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএও অর্ধেক হয়ে যায়। এবার এই অর্ধেক হয়ে যায়, এটা অর্ধেক হয়ে যাচ্ছে, এটা অর্ধেক হয়ে যাচ্ছে। স্যার কত করে হয়ে যাচ্ছে, একটু নাম্বারটা বলে দিই। স্যার আমাদের মানুষের দেহে 46টা ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোমের মধ্যে এখানে হয়ে যাচ্ছে 23টা, এখানে হয়ে যাচ্ছে শুক্রাণুর মধ্যে 23টা, ডিম্বাণুর মধ্যে 23টা। এই 23টা যখন আবার যুক্ত হচ্ছে, তখন আবার 46টা হয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে, মানুষ সহ যে কোনো প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে যৌন জননের মাধ্যমে, এরকম করে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা বা ডিএনএর পরিমাণ দ্বিগুণ হবে না। তার কারণ কি? তার কারণ নিষেকের পরে গ্যামেট অর্ধেক হয় না, নিষেকের পরে হয় না, নিষেকের আগে হয়। কারণ নিষেকের আগে গ্যামেট দ্বিগুণ হয় না, গ্যামেট দ্বিগুণ হয় না, গ্যামেটে অর্ধেক হয়ে যাচ্ছে। কারণ নিষেকের আগে গ্যামেটগুলো অর্ধেক হয়ে যাচ্ছে। অপশন সি আমাদের সঠিক উত্তর। নিষেকের আগে কি হচ্ছে, গ্যামেটগুলোর মধ্যে ডিএনএ বা ক্রোমোজোমের পরিমাণ অর্ধেক হয়ে যাচ্ছে। চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে নিচের কোন শব্দের কম্পাঙ্ক বা পিচ সবচেয়ে কম হবে? দেখো পাশে লেখাই আছে। তাহলে যার এখানে হার্জ কম, তার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কম, তার পিচ কম। একজন মানুষের গম্ভীর কণ্ঠ 100 হার্জ, একটি পাখির কিচিরমিচির শব্দ, তার আবার দেখো 1500 হার্জ হচ্ছে কম্পাঙ্ক। একটি টিউনিং ফর্ক, তার কম্পাঙ্ক হচ্ছে 512 হার্জ। একটি বাচ্চার কান্না 350 হার্জ। তুমি আমাকে বলতে পারবে যে এর মধ্যে কম্পাঙ্ক কার কম? স্যার অপশন এ, গম্ভীর শব্দের কম্পাঙ্ক কম। গম্ভীর কণ্ঠের কম্পাঙ্ক কম রয়েছে, তাই তো? তাহলে স্যার এর কি বেশি রয়েছে? এর বিস্তার বেশি রয়েছে, এর বিস্তার বা প্রাবল্য বেশি। আমরা বলতে পারি যে গম্ভীর কণ্ঠ, ওই পড়া হয়েছে, ঠিক আছে, ভালো করে করো ক্লাস, এ গম্ভীরভাবে বলছি। তাহলে গম্ভীর শব্দের কিন্তু এখানে কম্পাঙ্ক বা পিচ কিন্তু কম হবে। স্যার কি বেশি হবে? বিস্তার বেশি হবে, প্রাবল্য বেশি হবে। মাথায় থাকবে? থাকবে স্যার। চলে এসো পরের কোশ্চেনে। স্যার কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন যারা আমার ক্লাস করেছে এগুলো তারা পারবে, ঠিক আছে? স্যার CO2-র আণবিক ভর কত হয়? কার্বন হচ্ছে 12 গ্রাম হয়, অক্সিজেন হচ্ছে স্যার 16 গ্রাম করে হয়। 16 গ্রাম ইন্টু 2 হয়ে যায়। তাহলে এখানে কত আসবে স্যার? 12 প্লাস 32, স্যার 44 গ্রাম হয়ে যাচ্ছে আণবিক ভর জলের দরে ফলের রস। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেনে।
নিচের কোনটি অবতল দর্পণ কনকেভ মিররের সঠিক ব্যবহার নয়? অবতল দর্পণ কি করে বাবা? অবতল দর্পণ মনে রাখবে ছোট জিনিসকে বড় করে দেখায়, ছোট জিনিসকে বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে সেভিং দর্পণ, সেভিং আয়না, দাড়ি কাটার আয়নাতে তোমার ছোট জিনিসকে বড় করে দেখানো হয়। সৌরচুল্লিতে এখানে কি হয় না ছোট জিনিসকে বড় করে দেখানো হয়। এবং তার সঙ্গে রয়েছে টর্চ লাইট, এখানেও তোমার ছোট্ট আলোকে বড় করছে কে বাবা? না অবতল দর্পণ। কিন্তু এই যে গাড়ির রিয়ার ভিউ মিরার, তোমরা গাড়ি চালিয়েছো অনেকে, তাহলে এই গাড়িতে পাশে যে আয়না থাকে সে আয়নাকে আমরা বলি রিয়ার ভিউ মিরার। সেখানে আমরা ছোট্ট আয়নার মধ্যে দেখো পিছনের পুরো বড় দৃশ্যটা দেখতে পাই। তার মানে বড় জিনিসকে ছোট করে দেখছে, তাহলে সেটা কি দর্পণ হবে? স্যার সেটা অবতল হবে না, তার মানে সেটা উত্তল দর্পণ হবে। তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ, আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার বাতাসের মাধ্যমে উদ্ভিদ কোন পুষ্টি উপাদান সরবরাহ করে? বাতাসের মাধ্যমে উদ্ভিদরা কোন খাবারের উপাদানটা নেয়? অপশানে দেওয়া আছে নাইট্রোজেন, আয়রন, হাইড্রোজেন, কার্বন। অনেকের মনে হতে পারে যে নাইট্রোজেন হবে, নাইট্রোজেন তাদের একটা ইম্পর্টেন্ট উপাদান, কিন্তু উদ্ভিদরা বাতাসের মধ্যে থেকে সরাসরি নাইট্রোজেনকে নিতে পারে না, সরাসরি নাইট্রোজেনকে নিতে পারে না। তারা নাইট্রোজেন যুক্ত যৌগকে মাটির মধ্যে নিয়ে যায়, মাটির মধ্যে থেকে তারপরে তারা মূলের সাহায্যে কিন্তু নেয়। তো সরাসরি বাতাসের সাহায্যে কোনটা নেবে? স্যার আমরা জানি কার্বন ডাইঅক্সাইড নেবে। এই কার্বন ডাইঅক্সাইড তো স্যার অপশানের মধ্যে নেই, তাহলে কার্বন আছে, তা কার্বন উত্তর হয়ে যাবে আমার, অপশান ডি হচ্ছে কার্বন। নেক্সট কোশ্চেন। স্যার ফেনপথ্যালিন ক্ষারীয় দ্রবণে কোন রঙে পরিবর্তন হয়? ফেনপথ্যালিন হচ্ছে একটা নির্দেশক, আমরা পড়েছি ফেনপথ্যালিন হচ্ছে বাবা একটা নির্দেশক। স্যার নির্দেশক কাকে বলে? যে নির্দেশ করে। স্যার কি নির্দেশ করবে? দিক নির্দেশ করবে? না, দিক নির্দেশ করবে না। এটা অ্যাসিড দ্রবণ না ক্ষারীয় দ্রবণ না প্রশম দ্রবণ সেটা নির্দেশ করবে। দ্রবণটা কি অ্যাসিটিক না ক্ষারীয় সেটা নির্দেশ করবে। স্যার কীভাবে নির্দেশ করবে? বর্ণ পরিবর্তন করে। তুমি ফেনপথ্যালিনের মধ্যে কোনো অ্যাসিড দ্রবণ দেবে বা কোনো অ্যাসিড দ্রবণের মধ্যে একটু ফেনপথ্যালিন মিশিয়ে দেবে, সে বর্ণ পরিবর্তন করবে। স্যার অ্যাসিড দ্রবণে ফেনপথ্যালিন কি বর্ণ করে? বর্ণহীন হয়ে যায়, দ্রবণ বর্ণহীন হয়ে যায়। তাহলে এখানে কি চেয়েছে? স্যার এখানে তো অ্যাসিড দ্রবণ চাইনি, ক্ষার দ্রবণ চেয়েছে। ক্ষার দ্রবণে কি হয়? ক্ষার দ্রবণে গোলাপি হয়ে যায়, গোলাপি আঁখে হয়ে যায়। তো গোলাপি কোথায় দেওয়া আছে? স্যার অপশন ডিতে আছে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর। যদি বলতো অ্যাসিড দ্রবণে কি হয়, তাহলে তুমি বলতে বাবা বর্ণহীন হয়। স্যার এরকম নির্দেশক কি আরও আছে? একদম আছে। ফেনপথ্যালিনের মতো করে লিটমাস পেপার আছে, মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে। স্যার তারা কি কি বর্ণ পরিবর্তন করে? দেখো তার জন্য তোমাকে চার্ট দিয়ে দিয়েছি, একবার তোমরা পড়ে রাখবে। লিটমাস পেপার, ফেনপথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই 4 রকম নির্দেশক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। অ্যাসিড দ্রবণে বর্ণ কি হয় আর ক্ষার দ্রবণে বর্ণ কি হয় পড়ে রাখবে। নেক্সট চলে এসো। স্যার মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড নিঃসৃত হয় যেটা খাদ্য হজম করতে সাহায্য করে? আমাদের পাকস্থলী থেকে অ্যাসিড বেরোয়, একদম বেরোয়। আমাদের পাকস্থলী থেকে টপ টপ করে অ্যাসিড পড়ছে, সেই অ্যাসিডের নাম কি? সেই অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে আমরা HCl বলি। স্যার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলে না? একদম বলে বাবা, এটাকে আমরা কি বলি? মিউরিয়াটিক অ্যাসিড। স্যার মিউরিয়াটিক অ্যাসিড কেন বলা হয়? কারণ এটা সামুদ্রিক লবণ থেকে তৈরি হয়, সামুদ্রিক লবণ থেকে তৈরি হয় বলে এটাকে আমরা মিউরিয়াটিক অ্যাসিড বলি। স্যার বাদ বাকি অ্যাসিডগুলোর নামগুলো একটু বলে দিন। সালফিউরিক অ্যাসিড আমরা জানি H2SO4 হয়, একটু আগেই বলেছি। স্যার নাইট্রিক অ্যাসিড HNO3 হয়। স্যার অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মধ্যে পাওয়া যায় না? একদম পাওয়া যায়। স্যার এর নাম কি? এর নাম হচ্ছে CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিড পেয়ে গেলাম। প্রত্যেকের সংকেতগুলো একটু পড়ে রাখবে। নেক্সট চলে আসো। স্যার 30 কেজি ভরের একটা বস্তুকে, 30 কেজি ভরের একটা বস্তু আছে, তাকে তুমি x মিটার ওপরে তুলে দিয়েছো। এবারে তার জন্য তুমি কার্য করেছো 6000 জুল। x এর মান কত? এখানে স্মল g ইকুয়াল টু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি যে কার্য মানেই হচ্ছে স্থিতিশক্তি বা গতিশক্তি। যখন তুমি কোনো বস্তুকে উপরের দিকে তুলবে তাহলে সেটা তার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়ে যাবে, তাহলে কার্যটা হচ্ছে ওখানে স্থিতিশক্তি রূপে জমা হয়ে যাবে। তাহলে এখানে কার্য মানে হচ্ছে স্থিতিশক্তি, আর যার ফর্মুলা হচ্ছে mgh। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা mgh আমরা বসিয়ে দিলাম। স্যার তাহলে মানগুলো বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, একদম হয়ে যাচ্ছে। কার্যের মান দেওয়া আছে 6000, তাহলে 6000 জুল কার্য হয়ে গেল এখানে। স্যার এম এর মান দেওয়া আছে 30 কেজি, তাহলে 30 কেজি বসিয়ে দিলাম। স্যার জি এর মান দেওয়া আছে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বসিয়ে দিলাম। আর এইচ মানে হচ্ছে উচ্চতা, যেটা এখানে আমার এক্স বলেছে, তো এক্স আমি বসিয়ে দিলাম। এবার আমি ক্যালকুলেশন করতে পারবো? স্যার পারবো। তাহলে 6000 এখানে বাই হয়ে যাবে 30 এবং 10,
তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাব। স্যার 0 0 কাটুন, 0 0 কাটুন, 3 দুগুণে 6, 20, তাহলে এইচ এর মান হয়ে যাচ্ছে 20 মিটার। তাহলে 20 মিটার অপশন সিতে আছে। এই টাইপের প্রশ্ন আসলে তোমরা পারবে কি পারবে না কমেন্ট বক্সে বলবে। নেক্সট চলে এসো। বলেছে স্পর্শ করলে লজ্জাপতি গাছের পাতা বন্ধ হয়ে যায়, কোন প্রক্রিয়ায় বন্ধ হয়ে যায়? দেখো লজ্জাপতি গাছের পাতা যদি স্পর্শ করো সেটা মুড়ে যায়। কেন মুড়ে যায়? তার কারণ এই পাতার পিএইচ মানের পরিবর্তন হয়। পাতার পিএইচ মানের পরিবর্তন হচ্ছে, তুমি যদি স্পর্শ করো তাহলে তার মধ্যে পিএইচ মান বদলে যায়, সেই জন্য সেটা মুড়ে যায়। স্যার পিএইচ মান কি? পিএইচ মান মানে হচ্ছে তোমার সেই অ্যাসিটিক দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, প্রশম দ্রবণ। যদি প্রশম দ্রবণ হয় তার পিএইচ এর মান হচ্ছে 7 হয়। পিএইচ বলে একটা স্কেল আছে যেখানে 0 থেকে 14 পর্যন্ত ঘর কাটা আছে, মাঝখানে রয়েছে 7। তাহলে এখানে যদি আমরা দেখি 7 যার পিএইচ এর মান সেটা প্রশম, যেমন জল, এবং 7-এর থেকে যত কমতে কমতে আসে সেটা অ্যাসিটিক নেচারের হয়, বা 7-এর থেকে যত বাড়তে বাড়তে যায় সেটা ক্ষারীয় নেচারের হয়। এবার তুমি যখন হাত দেবে তখন কি হবে, তোমার হাতের মধ্যে আলাদা একটা পিএইচ এর মান আছে, সেই মানটা যখনই ও বুঝতে পারবে তখন সেটা অ্যাসিটিক হোক বা ক্ষারীয় হোক ও আগে নিজেকে গুটিয়ে নেবে। তাহলে অ্যাসিটিক বা ক্ষারীয় যাই হোক না কেন নিজেকে গুটিয়ে নেবে। তাহলে পিএইচ এর মানের পরিবর্তনের জন্য সেটা মুড়ে যাচ্ছে, এবং এই পদ্ধতিকে আমরা বলি একটা চলন ঘটায় উদ্ভিদদের চলন। উদ্ভিদদের চলন 3 রকম হয়, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তার মধ্যে যখন এই তীব্রতার জন্য হচ্ছে উদ্ভিদদের চলন, যে স্পর্শ করছি, হ্যাঁ, বা হচ্ছে সূর্যালোকের জন্য হচ্ছে, আলোর জন্য, তাপমাত্রার জন্য উদ্ভিদদের কোনো অঙ্গের চলন হচ্ছে, তাকে বলছি আমরা ন্যাস্টিক চলন, এবং এটাকে বলছি আমরা সিসমোন্যাস্টিক চলন। এরকমভাবে তীব্রতার কারণে বিভিন্ন আলোর তীব্রতা, তাপমাত্রার তীব্রতা, বিভিন্ন তীব্রতার জন্য উদ্ভিদদের চলন হচ্ছে ন্যাস্টিক চলন। সেটা আবার বিভিন্ন রকমের হয়, একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি। দেখো বাবা, সিসমোন্যাস্টিক চলন যেটা স্পর্শের জন্য হচ্ছে, আঘাতের জন্য হচ্ছে, তাকে আমরা সিসমোন্যাস্টিক বলছি। যেমন লজ্জাবতীর পাতা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। তেমনইভাবে ফটোন্যাস্টিক চলন আছে যেটা আলোর তীব্রতার জন্য হচ্ছে, যেমন সূর্যমুখী ফুল ফুটছে, আলোর তীব্রতা বেশি হলে ফুল ফুটবে, তীব্রতা কম হলে ফুল ফুটবে না, ঠিক আছে। থার্মোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা তীব্রতার কারণের জন্য যে চলন হচ্ছে তাকে বলছি থার্মোন্যাস্টিক। যেমন টিউলিপ ফুল তাপমাত্রা বেশি হলে ফুটবে, কম হলে ফুটবে না। যেমন নিকটিন্যাস্টিক, ঠিক আছে, দিন এবং রাত মানে আলো এবং তাপ দুটোর প্রভাবেই হচ্ছে, দুটোর তীব্রতার প্রভাবেই হচ্ছে। তেঁতুল গাছের পাতা রাত্রেবেলা দেখবে মুড়ে যায়, আবার দিনের বেলা দেখবে আলো পড়লো, তাপ পড়লো, খুলে যায়। এরকমভাবে কেমোন্যাস্টিক আছে, কেমো হচ্ছে কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থের তীব্রতার জন্য যে চলন হয় তাকে বলছি আমরা কেমোন্যাস্টিক। যেমন সূর্যশিশি গাছের পাতা, সূর্যশিশি গাছের পাতা কি হয়, পতঙ্গ বসলো গাছের পাতাটা মুড়ে যাবে, কেমিক্যাল পদার্থের জন্য ঘটছে, পরে রাখবে। নেক্সট চলে এসো। পরের প্রশ্ন বলেছে অ্যালুমিনিয়ামের একটা টুকরো আয়রন সালফেট এফিএসও4 যার নাম, সেই দ্রবণে মেশালে কি ঘটবে? দেখো অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম আর এফিএসও4 এর যদি দ্রবণে তুমি অ্যালুমিনিয়াম দিয়ে দাও তাহলে পারে এএল এই জায়গাটা নিয়ে নেবে। তাহলে কি করবে, ও Al2 হয়ে যাবে, ঠিক আছে, Al2 হবে, SO4 গ্রুপ 3 করে নেবে, মানে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করে নেবে, আর এফিকে বাইরে পাঠিয়ে দেবে, বলে ভাই তুই বাইরে চলে যা। তাহলে এরকম ভাবে ও কি করবে, প্রতিস্থাপন করে দেবে, প্রতিস্থাপন করে দেবে। তাই বলছে এখানে লোহা অধক্ষিপ্ত হয়ে বাইরে চলে যাবে, লোহাকে বা আয়রনকে প্রতিস্থাপন করে দেবে, তাহলে লোহা অধক্ষিপ্ত হয়ে যাবে। অপশন ডি আমার সঠিক উত্তর। এর ব্যালেন্স তোমরা বাড়িতে করবে, একটু আগেই শিখিয়েছি, ব্যালেন্সটা করবে। নিচের কোন কারণটি পদার্থের অবস্থার পরিবর্তনের কারণ? অবস্থার পরিবর্তন মানে এই যে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, এই যে জল রয়েছে তরল অবস্থায়, তুমি কঠিন অবস্থা বরফ করে দিলে, বা তুমি তাকে ফোটালে বাষ্প হয়ে গেল, এটা হলো অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তনের জন্য দায়ী কোনটা? দায়ী হচ্ছে একে অন্য কোনো পদার্থের সাথে মেশানো হলে তখন অবস্থার পরিবর্তন করে না, পদার্থকে দ্রবীভূত করা বা ঘোলানো হলে হবে না, এই পদার্থকে কাটা হলে হবে না। তাহলে কি হবে, অপশন ডি পড়ে আছে, তাপমাত্রা চাপের পরিবর্তন করলে। একদম তাপমাত্রা পরিবর্তন করো, চাপের পরিবর্তন করো, তাহলে কি হবে, এই একটা অবস্থা থেকে অন্য অবস্থার মধ্যে চলে যাবে। নেক্সট চলে এসো। স্যার যখন অ্যাসিড জলে মেশানো হয় তখন কি ঘটে? আমরা একটু আগেই বললাম যে অ্যাসিড জলীয় দ্রবণে কোন আয়ন দেবে? স্যার H+ আয়ন দেবে, H+ আয়ন দেবে। তাহলে এটি H+ আয়নকে মুক্ত করবে, অপশন এ সঠিক উত্তর। আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে যে ক্ষার, আমি একটু আগে বলেছি ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন দেবে, যদি ক্ষার হয় ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন দেবে। কয়েকটা ক্ষারের নাম তোমাকে এখানে লিখে দিচ্ছি, যেমন CaOH গ্রুপ 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেমন NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড,
এগুলো সব ক্ষার। AlOH গ্রুপ 2, গ্রুপ 3, এটা হচ্ছে ক্ষারের এক্সাম্পল পড়ে রাখবে। নেক্সট চলে এসো। স্যার অঙ্গজ জনন সম্পর্কে কোনটা সঠিক? অঙ্গজ জনন মানে কি? উদ্ভিদদের দেহের কোনো একটা অঙ্গ, যেমন পাতা, যেমন কাণ্ড, তাহলে এই পাতা, কাণ্ড, মূল এগুলো থেকে নতুন উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়াকে আমরা বলি অঙ্গজ জনন। যেমন পাথরকুচি গাছের পাতা, দেখি পাথরকুচি গাছের পাতা কোথাও পড়লো, সেখান থেকে আবার পাথরকুচি গাছ জন্মে যাবে। হ্যাঁ, তুমি জবা গাছের ডালকে কেটে লাগিয়ে দেবে, গোলাপ গাছের ডালকে কেটে লাগিয়ে দেবে, দেখবে সেখান থেকে নতুন গাছ জন্মে গেছে। তাহলে এগুলো হচ্ছে অঙ্গজ জনন। এবারে কি বলেছে? বলেছে মূল, কাণ্ড, পাতা এগুলো থেকে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। একদম তৈরি করা হয়, ঠিক বলেছে। বলেছে এটি গোলাপ, আখ চাষে ব্যবহার করা হয়। একদম ব্যবহার করা হয়, গোলাপ চাষে, আখ চাষে ব্যবহার করা হয়। তাহলে অপশন এ এবং বি দুটোই ঠিক, অপশন বি। নেক্সট চলে এসো। একটি বিদ্যুৎ পরিবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নিচের কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়? মানে কোনো তারের মধ্যে দিয়ে, বিদ্যুৎবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, তখন তার পাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করা হয়, কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়? উত্তর হবে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা বৃদ্ধাঙ্গুলি নিয়ম বলি আমরা। স্যার এই নিয়মটা কি? এই নিয়ম হচ্ছে, তোমরা ডান হাতকে এরমভাবে থামস আপ দেখালে, এই থামস আপ দিয়ে দেখালে এই ডান হাতের বুড়ো আঙুলটা যদি বিদ্যুতের বা তড়িতের দিককে নির্দেশ করে, কারেন্টের দিককে নির্দেশ করে, তাহলে বাদবাকি যে আঙুলগুলো রয়েছে চারটে, সেটা আমাদের চুম্বকের দিক নির্দেশ করবে। তাহলে এটাকে বলছি ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি নিয়ম। স্যার বাদবাকি যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আছে, এটা কি করে? মনে রাখবে, এটার সাহায্যে মোটর তৈরি হয়েছে। আমরা যে বৈদ্যুতিক মোটর চালাই, সেই বৈদ্যুতিক মোটর কোন নিয়মে তৈরি হচ্ছে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে। আর ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে জেনারেটর বা ডায়নামো তৈরি হয়েছে। জেনারেটর বা যাকে আমরা বলছি ডায়নামো, সেটা তৈরি হয়েছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে, পড়ে রাখবে। নেক্সট চলে এসো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু পরিশোধনের সময় বিশুদ্ধ ধাতু হিসেবে কোনটা ব্যবহার করা হয়? যখন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুকে শুদ্ধ করা হয়, অশুদ্ধ একটা ধাতু আছে, তার মধ্যে কিছু মিশে রয়েছে, তাহলে সেখান থেকে যদি শুদ্ধ ধাতুকে পেতে হয়, তাহলে আমরা কোথায় কাকে রাখবো? এরকমভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয় একটা পাত্রের মধ্যে, যাকে আমরা বলি ভোল্টামিটার। কি বাবা? ভোল্টামিটার, ঠিক আছে। এই ভোল্টামিটারের মধ্যে একটা থাকে ক্যাথোড, একদিকে থাকে অ্যানোড। এই ক্যাথোডের মধ্যে আমরা রাখি শুদ্ধ ধাতুকে, শুদ্ধ ধাতুকে, বিশুদ্ধ ধাতুকে আমরা এখানে রাখছি। এবং যেটা অশুদ্ধ ধাতু, যার মধ্যে বিভিন্ন রকম অপদ্রব্য মিশে রয়েছে, তাকে আমরা অ্যানোড আকারে রাখি। তাহলে এখানে আমরা কি রাখবো বাবা? এখানে আমরা অশুদ্ধ ধাতুকে রাখবো, যার মধ্যে অপদ্রব্য মিশে আছে। এই অশুদ্ধ ধাতু আস্তে আস্তে ক্ষয় পাবে। এই অশুদ্ধ ধাতু আস্তে আস্তে ক্ষয় পেয়ে শুদ্ধ ধাতুর ওপরে গিয়ে জমা হবে। যদি আমরা কপারকে নিই, তামাকে নিই, তাহলে শুদ্ধ তামার একটা পাতকে আমরা ক্যাথোড হিসেবে রাখবো, আর অশুদ্ধ তামার পাতকে আমরা অ্যানোড আকারে রাখবো। অশুদ্ধ তামার পাতটা আস্তে আস্তে ক্ষয় পাবে, সেখান থেকে তামা আস্তে আস্তে গিয়ে ক্যাথোডের মধ্যে জমা হবে, এবং লাস্টে কি পড়ে থাকবে? লাস্টে পড়ে থাকবে অ্যানোড মাড। অ্যানোড মাডে আমরা বলি না, অ্যানোড মাড কি? অ্যানোড মাডের মধ্যে কি থাকবে না, এই যে অশুদ্ধ ধাতুর মধ্যে যেগুলো মিশেছিল অপদ্রব্য, সেগুলো লাস্টে অ্যানোড মাড থকথকে কাদার মতো একটা পদার্থ পড়ে থাকবে। তার মধ্যে আবার মূল্যবান ধাতুও পাওয়া যেতে পারে, সোনা, প্ল্যাটিনামও পাওয়া যেতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর কি হচ্ছে না, বিশুদ্ধ ধাতু আমরা কাকে রাখছি না স্যার, ক্যাথোড আকারে রাখছি। আর যদি বলতো অ্যানোডের মধ্যে কি রাখছি, তাহলে এখানে আমাদের কি রাখতাম না, অশুদ্ধ ধাতুকে রাখতাম, অপদ্রব্য মিশ্রিত ধাতুকে আমরা অ্যানোড আকারে রাখতাম। ক্লিয়ার? নেক্সট চলে এসো। একটি লেন্সের ক্ষমতা কার সঙ্গে ব্যস্তানুপাতিক? লেন্সের ক্ষমতার ফর্মুলা তো আমরা জানি স্যার, কি ফর্মুলা? P ইকুয়ালস টু 1/f হয়। স্যার P মানে কি? P মানে লেন্সের ক্ষমতা, পাওয়ার। স্যার F মানে কি? F মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, মিটারে হয়। ফোকাস দৈর্ঘ্য আমরা যদি মিটারে প্রকাশ করি, তাহলে 1/f হচ্ছে পাওয়ারের ফর্মুলা। তাহলে উত্তর কি হবে? স্যার ফোকাস দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, অপশন ডি আমার সঠিক উত্তর। স্যার লেন্সের ক্ষমতার একটা একক হয় না? একদম হয়। স্যার ডায়াপ্টার নয়? একদম ডায়াপ্টার। তাহলে ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার এসআই একক, এটাও তোমরা পড়ে রাখবে। নেক্সট চলে এসো। পরের প্রশ্ন বলেছে উদ্ভিদদের প্যারেনকাইমা কোষগুলো কেমন হয়? প্যারেনকাইমা কোষ হয় না, প্যারেনকাইমা কলা হয়। তো আমাদের এটা টাইপিং মিস্টেক, এটা কলা করে নেবে। তো প্যারেনকাইমা কলা কেমন কলা? দেখো বাবা, উদ্ভিদদের প্রধানত দুরকম কলা হয়। একটা হচ্ছে আমরা পড়েছি ভাজক কলা, একটা হচ্ছে তোমার আমাদের পড়েছি স্থায়ী কলা। এই ভাজক কলা পরবর্তীকালে কি তৈরি হয়? স্থায়ী কলা তৈরি হয়। এই স্থায়ী কলা বা দুরকম হয়, একটা সরল স্থায়ী কলা, একটা হচ্ছে আমাদের জটিল স্থায়ী কলা। তো সেই সরল স্থায়ী কলার মধ্যে আবার তিনটে পার্ট হয়, একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো
তো সেই প্যারেনকাইমা কলা হচ্ছে প্রথম তৈরি হয় ভাজক কলা থেকে। তো ভাজক কলা থেকে যখন তৈরি হচ্ছে তখন এরা সজীব থাকবে, তো মৃত হবে না। তাহলে মৃত যে অপশানগুলো আছে সেগুলো আমরা প্রথমেই কেটে দেবো। অপশন এ হবে না, অপশন ডি আমার হবে না, তার মানে সজীব হবে। আর কি হবে না, এরা ভাজক কলা থেকে তৈরি হচ্ছে, তাই তখন এদের কোষ প্রাচীর পুরু হবে না, এদের কোষ প্রাচীর পাতলা হবে। তো এখানে দেখো, এখানে বলেছে কোষ প্রাচীর স্থূল বলেছে, তাহলে স্থূল প্রাচীর হবে না, তাহলে এটা আমার বাদ চলে গেল। তো পড়ে থাকবে কোন অপশান, পড়ে থাকবে অপশান নাম্বার সি, এরা সজীব হবে, পাতলা কোষ প্রাচীর হবে। এবং দেখো ভালো করে, এদের কোষগুলোর মাঝে মাঝে কিন্তু গ্যাপ আছে, তাহলে এদের হচ্ছে কোষগুলোর মধ্যে ফাঁক আছে বা গ্যাপ রয়েছে, তাই আমরা বলছি যে এদের কোষগুলোর মধ্যে ফাঁক রয়েছে, আন্তঃকোষীয় স্থান রয়েছে। চলে আসো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন রয়েছে কোন সমীকরণটা এখানে সঠিক নয়। আমরা বিজ্ঞানের 3টে সমীকরণ পড়েছি বলগতি চ্যাপ্টারে। দেখো 3টে সমীকরণ, একটা রয়েছে ভি ইকুয়াল টু বাবা ইউ প্লাস এটি, এই একটা সমীকরণ পড়েছি আমরা। আর কি পড়েছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার পড়েছি আমরা। হ্যাঁ স্যার পড়েছি। আর একটা সমীকরণ পড়েছি আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই 3টে সমীকরণ কিন্তু আমরা পড়েছি। দেখো এর মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি স্যার দেওয়া আছে, তার মানে এটা ঠিক আছে। পরের সমীকরণ দেখো লেখা আছে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার দেওয়া আছে। আমি যদি এই 3 নম্বর সমীকরণটার মধ্যে ইউ স্কোয়ারটাকে এ পাশে নিয়ে চলে আসি, তাহলে ভি স্কোয়ার মাইনাস হয়ে যাবে বাবা ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে 2as হচ্ছে, কিন্তু এখানে তো প্লাস দেওয়া আছে, তার মানে এটা ভুল দেওয়া আছে। পরেরটা দেখি, পরেরটা দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as দেওয়া আছে, মানে ঠিক দেওয়া আছে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেওয়া আছে, এটাও ঠিক দেওয়া আছে। তার মানে বুঝতেই পারছো অপশন বিতে আমার ভুল দেওয়া আছে, আর ভুল দেওয়া আছে বলেই এটা আমার ঠিক উত্তর, কারণ বলেছে কোনটা এখানে সঠিক সম্পর্ক নির্দেশ করে না। ক্লিয়ার? চলে আসছো আমাদের পরের কোশ্চেনে। দেখো পরের একটা অঙ্ক দিয়েছে, এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পাবে, হয়তো সংখ্যা চেঞ্জ করে দেবে কিন্তু এই প্যাটার্নেই অঙ্ক থাকবে। কি বলেছে, বলেছে 1 কেজি ভরের বস্তু রয়েছে, এই বস্তুকে তুমি x মিটার উচ্চতা থেকে নিচে ফেলছো। এবার যদি বস্তুটা এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে আছড়ে পড়ে, তাহলে x এর মান কত হবে। দেখো জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এক্স এর মান বার করতে বলেছে, তুমি অন্য কিছু এক্স ভেবো না বাবা, এই এক্স মানে হচ্ছে তোমার এখানে ডিস্টেন্স। একটা বস্তু রয়েছে, 1 কেজি ভরের বস্তু রয়েছে, তাকে তুমি মাটিতে এরমভাবে নিচে ফেলছো, ওপর থেকে ফেলছো, ঠিক আছে। হ্যাঁ, কত ওপর থেকে ফেলছো, এক্স মিটার ওপর থেকে ফেলছো। তো এক্স মিটারটা তোমাকে বার করতে বলেছে। এবার তুমি যখন বস্তুটাকে ফেলবে তখন কি হবে, প্রাথমিক অবস্থায় তার বেগ কত হবে, 0। স্থির অবস্থা রয়েছে, তাহলে স্থির অবস্থায় বেগ 0 হলে প্রাথমিক বেগকে তুমি 0 করে দাও, প্রাথমিক বেগকে 0 করে দাও। আর বলেছে যখন আছড়ে পড়ছে সেই মুহূর্তে বেগ এখানে বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে অন্তিম বেগটা এখানে ধরে নাও, অন্তিম বেগটাকে ধরো ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এবারে দেখো বাবা, যখন ওপর থেকে পড়ছে তখন এখানে ত্বরণের জায়গায় অভিকর্ষজ ত্বরণ কাজ করে, তাহলে অভিকর্ষজ ত্বরণটার মান বলে দিয়েছে স্যার, এর জায়গায় জি কাজ করবে এবং জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে আমাকে বার করতে হবে কার মান, বার করতে হবে এই ডিস্টেন্সটা, যাকে আমরা এস বলছিলাম, এই এস এর মান বার করতে হবে। আমরা কোন ফর্মুলা দেব, 3টে ফর্মুলা একটু আগে দেখলাম। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এবার দেখো তোমার একটু ব্রেন খাটাতে হবে, এই সমীকরণগুলোর মধ্যে ভালো করে দেখে বুঝতে হবে এখানে কোনটা কাজে লাগবে। দেখো এখানে কোথাও সময় দেওয়া নেই, সময় মানে টাইম দেওয়া নেই, তো এখানে টাইম যদি না দেওয়া থাকে তাহলে আমার টাইমের সমীকরণ নিলে হবে না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এমনি নিলেই হবে না, কারণ এস বার করতে পারবো না, তো এই সমীকরণ আমার কাজে লাগবে না। স্যার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে টি আছে, সময় আছে, তাহলে সময় এখানে আমার দেওয়া নেই, আমার কোশ্চেনের সময়ই নেই, তাহলে আমি এই সমীকরণ দিতে পারবো না। তারপরের সমীকরণটা আমি দিতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, কারণ এখানে টি দেওয়া নেই। তাহলে আমি যদি সমীকরণটা দিই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সমীকরণে মানগুলো বসালে এস এর মানটা পেয়ে যাব। স্যার এখানে এর জায়গায় কি বসবে, জি বসবে, তো এর জায়গায় তুমি জি দিয়ে দেবে, ঠিক আছে বাবা। এবার তুমি মান বসাও, দেখো ভি এর মান তুমি এখানে পেয়ে যাচ্ছ 20, 20 স্কোয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা ইউ এর মান
এখানে শূন্য দেওয়া আছে, শূন্যর স্কোয়ার করে দাও। স্যার 2 ইন্টু জি এর মান দেওয়া আছে কত বাবা? জি এর মান দেওয়া আছে 10। ভাই তুই এখানে বস, এবারে এসটা এসি রেখে দাও, ঠিক আছে, বা এখানে তুমি এক্স বসিয়ে দিতে পারো। এবারে দেখো 20 যদি তুমি স্কোয়ার করো, তাহলে 20 স্কোয়ার করলে 20 গুণ 20 হয় বাবা। 20 গুণ 20 স্কোয়ার মানে 20 গুণ 20, 2 এর স্কোয়ার 2 গুণ 2, তেমন 20 স্কোয়ার হচ্ছে 20 গুণ 20, তার মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 বসবে আর দুটো শূন্য, 400। তাহলে 400 এখানে বসে গেল। জিরোর স্কোয়ার তো বাবা জিরোই হবে, তো জিরো এখানে তুমি লিখতেও পারো নাও পারো। আর এখানে 10 দুগুণে 20 ইন্টু এস বসে যাবে। বলে ঠিক আছে স্যার, বেশ 20 ইন্টু এস। এবারে 20কে তুমি কোথায় নিয়ে আসবে স্যার? নিচে। 20কে নিচে নিয়ে চলে আসবে, কারণ গুণ আছে, ভাগ হয়ে যায়। তাহলে 400/20 ইকুয়াল টু এস। তুমি 0 0 কাটো, বাড়িতে একটু খাটো, এখানে 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 0। তো এস এর মান আমি এখান থেকে ডাইরেক্ট 20 মিটার পেয়ে গেলাম, যেটা হচ্ছে এক্স এর মান। তাহলে 20 মিটার অপশানে আছে স্যার, আছে। এই সমস্ত অঙ্ক যদি পরীক্ষায় দেয়, পারবে কি পারবে না? ভালো করে ক্যালকুলেশনগুলো করতে হবে, কোন ফর্মুলা দিতে হবে তোমাকে জানতে হবে, ব্রেন একটু খাটাতে হবে। যেহেতু টি নেই, আমি টি এর ফর্মুলা দিলাম না, এই জন্য আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s করলাম। এবার কোনো জায়গায় হয়তো তোমাকে টাইম বলে দেবে, সময় বলে দেবে, সেক্ষেত্রে তুমি দেখবে কোন ফর্মুলা কাজে লাগছে। ঠিক আছে, 3টে ফর্মুলা মনে রাখবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে কোন প্রাণীটি যোগাযোগ বা শিকারের জন্য ইনফ্রাসাউন্ড ব্যবহার করে? ইনফ্রাসাউন্ড স্যার, ইনফ্রাসাউন্ড মানে কি? ইনফ্রাসাউন্ড মানে হচ্ছে শব্দতর শব্দ। শব্দতর শব্দ, যে শব্দগুলো প্রতি সেকেন্ডে 20 হার্জের কম কম্পিত হয়, মানে 1 সেকেন্ডে 20 বারের কম কম্পিত হচ্ছে। কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়, আর যদি 20 বারের কম কম্পিত হয় প্রতি সেকেন্ডে, তার কম্পাঙ্ক হয় 20 হার্জ। 20 হার্জের কম কম্পাঙ্কে কম্পিত হলে তখন তাকে বলি আমরা শব্দতর শব্দ বা ইনফ্রাসাউন্ড। আর যদি কোনো বস্তু 20,000 হার্জের বেশি 20,000 হার্জের বেশি কম্পাঙ্কে কম্পিত হয়, তাকে আমরা বলি আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড নাম দিই, ঠিক আছে। আল্ট্রাসাউন্ড মানে কি বাবা? আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে শব্দতর শব্দ। শব্দতর শব্দ, তাহলে এই দুরকম শব্দই কিন্তু আমরা শুনতে পাই না, মানুষরা শুনতে পায় না। তাহলে স্যার মানুষরা কোন শব্দ শুনতে পায়? মানুষরা হচ্ছে এই রেঞ্জের মধ্যে 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 এই হার্জের মধ্যে শব্দ শুনতে পায়। এটাকে আমরা বলি শ্রুতিগ্রাহ্য শব্দ। কেন? কারণ এই শব্দগুলোই আমরা শুনতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে স্যার এই শব্দ কারা শুনতে পায়? এই 20 হার্জের কম, এটাকে বলছি ইনফ্রাসাউন্ড। এই ইনফ্রাসাউন্ডটা কারা শুনতে পাচ্ছে? না, গন্ডার শুনতে পাচ্ছে। গন্ডারের যেরকম আওয়াজ করে বা তারা যে কমিউনিকেশন করে, একটা গন্ডারের সঙ্গে পাশের গন্ডার কমিউনিকেশন, এই ওখানে খাবার আছে চল, ঠিক আছে, কিভাবে কমিউনিকেশন করবে? তুমি শুনতে পাবে না, ওরা নিজেরা, ওই জন্য মানুষ যাতে শুনতে না পায়, বুঝতে না পারে, ওরা ইনফ্রাসাউন্ড করে। মানুষটা শুনতে পাবে না, চল ওখান থেকে খাবার আছে খেয়ে নিই। তাহলে এরা হচ্ছে তোমার ইনফ্রাসাউন্ড করে কি করে? সংযোগ রক্ষা করে। বাদ বাকি যারা রয়েছে দেখো বাবা, এই বাঁদুর রয়েছে, ডলফিন রয়েছে, এরা হচ্ছে আমাদের শব্দতর শব্দ শুনতে পায় বা শব্দোত্তর শব্দ করে। বাঁদুর, ঠিক আছে, তারা কিভাবে চলাচল করছে দেখবে, তাদের চোখ নেই, তারা হচ্ছে এই আল্ট্রাসাউন্ড শব্দ করছে, বাঁদুররা বুঝতে পারছে। শব্দোত্তর শব্দ আল্ট্রাসাউন্ড করছে, তারা আল্ট্রাসাউন্ড করে তার রিফ্লেকশন আসছে, শব্দের প্রতিফলন হয়ে বুঝতে পারছে সামনে দেওয়াল আছে কিনা, এবং তারা সেটা বুঝতে পেরে ঘুরছে, চারদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে মনে রাখবে যে আল্ট্রাসাউন্ড বললাম আমরা, আল্ট্রাসাউন্ড হচ্ছে শব্দোত্তর শব্দ, ইনফ্রাসাউন্ড শব্দতর শব্দ, এবং হচ্ছে শ্রুতিগ্রাহ্য শব্দ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো, সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণী দিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। ধাতুর সক্রিয়তা শ্রেণীর মাঝখানে থাকা কোন ধাতুটিকে নিষ্কাশন করা হয়? জানতে হবে ধাতু সক্রিয়তা শ্রেণী। প্রচুর প্রশ্ন দিয়েছে এখান থেকে আগের বারে পরীক্ষায়। ধাতু সক্রিয়তা শ্রেণী বলে একটা সিরিজ রয়েছে, সেটা তোমাকে পড়তে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো। দেখো, উপরের যে ধাতুগুলো আছে, পটাশিয়াম, সোডিয়াম, বেরিয়াম, এই ওপরের ধাতুগুলো হচ্ছে বেশি সক্রিয় ধাতু। তার মানে এদের সক্রিয়তা বেশি, এরা সবার সঙ্গে রিয়াকশন করে নেয়, সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে, ঠিক আছে, সবার সঙ্গে বিক্রিয়া করে নেয়, এরা হচ্ছে বেশি সক্রিয় ধাতু। পরিবেশে এদেরকে তুমি মুক্ত অবস্থায় পাবে না, ঠিক আছে, এরা এনগেজ থাকে, সবসময় থাকে না। কিছু কিছু দেখবে এরকম বালক বালিকা থাকে, কিছু বালক বালিকা এরকম তুমি পাবে যে এরা সবসময় এনগেজ, কারোর সঙ্গে না কারোর সঙ্গে এনগেজ। কালকে শুনবে ব্রেকআপ হয়েছে, পরের দিন দেখবে এনগেজ, তারপরের দিন দেখবে এনগেজ, ঠিক আছে। এরা কখনো তুমি ফ্রি পাবে না, মুক্ত অবস্থায় পরীক্ষায় পাবে না, তাহলে পরিবেশে পাবে না। এরা হচ্ছে যুক্ত অবস্থায় থাকবে। মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, কি বলছি আমরা? মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল।
আর দেখো এই মাঝখানের যে মেটালগুলো আছে এরা হচ্ছে মধ্যম মানের রিয়াক্টিভ, মানে মাঝে মাঝে কারোর সঙ্গে রিয়াকশন করবে, মাঝে মাঝে কারোর সঙ্গে রিয়াকশন করবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মধ্যম মানের রিয়াক্টিভ মেটাল। আর নিচের দিকের যে মেটালগুলো আছে দামি মেটাল, যেমন এখানে দেওয়া আছে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, মার্কারি, ভালো করে দেখো এখানে নামগুলো পড়বে, প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, মার্কারি, কপার, হাইড্রোজেনের নিচে, এরা হচ্ছে কম রিয়াক্টিভ, লেস্ট রিয়াক্টিভ মেটাল। এরা সহজে কারোর সঙ্গে রিয়াকশন করবে না, ঠিক আছে? এই জন্য এদের দাম বেশি। তো নিজেকে কেমন তৈরি করবে? নিজেকে উপরের দিকের মেটেরিয়াল তৈরি করবে, মেটাল তৈরি করবে মোস্ট রিয়াক্টিভ, নাকি মধ্যম মানের তৈরি করবে, নাকি লিস্ট রিয়াক্টিভ মেটাল তৈরি করবে? দেখো যারা লিস্ট রিয়াক্টিভ মেটাল তারা কারোর সঙ্গে রিয়াকশন করে না, পরিবেশে মুক্ত অবস্থায় থাকতে পারে, তাদের দাম বেশি হয়। ক্লিয়ার? এবারে চলে এসো কি বলেছে, ধাতু সক্রিয়তা শ্রেণীর মাঝখানে থাকা, মাঝখানে যারা রয়েছে, মাঝখানে কারা কারা রয়েছে? জিঙ্ক, আয়রন, নিকেল, টিন, অ্যালুমিনিয়াম, এগুলো মাঝখানে রয়েছে। এই মাঝখানের যে মেটালগুলো সেগুলোর মধ্যে কে আছে? কে আছে বাবা? এই দেখো লোহা আছে, আয়রন আছে, অপশন নাম্বার সি। স্যার সোডিয়াম পটাশিয়াম কোথায় আছে? সোডিয়াম পটাশিয়াম ওপরের দিকে রয়েছে, তাই তো? এরা হচ্ছে সক্রিয়তা শ্রেণীর ওপরে রয়েছে। স্যার সোনা কোথায় আছে? সোনা কোথায় আছে? স্যার সোনা মনে আছে না, তোমার সেই সোনার কথা বলছি না, এখানে সোনা মানে কি হচ্ছে? গোল্ড। গোল্ড মানে হচ্ছে এইউ, এটা হচ্ছে নিচের দিকে রয়েছে, তাহলে সক্রিয়তা শ্রেণীর নিচে রয়েছে। ক্লিয়ার? চলে আসো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি বলেছে, বলেছে সক্রিয়তা সিরিজের সেম টাইপের একটা কোশ্চেন দিয়েছে আরআরবি গ্রুপ ডি 28/11/2025-এ। দেখো আগের কোশ্চেনটা কি ছিল বাবা? দেখো 27/11/2025, তাহলে 27 তারিখে সক্রিয়তা শ্রেণী দিয়ে প্রশ্ন দিয়েছে, 28 তারিখে আবার দিয়েছে, 28 তারিখে আবার কি দিয়েছে? সেম কনসেপ্টে কোশ্চেন দিয়েছে। সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলো, মানে নিচের দিকে কে আছে? সোনা, রূপা, প্ল্যাটিনাম বললাম, এদের প্রকৃতিতে সাধারণ কোন অবস্থায় পাওয়া যায়? প্রকৃতিতে এদের মুক্ত অবস্থায় পাওয়া যাবে, এরা লিস্ট রিয়াক্টিভ, কারোর সঙ্গে সহজে বিক্রিয়া করবে না, দাম বেশি, তাই তো? তাহলে মুক্ত অবস্থায় কোথায় আছে? অপশন সিতে আছে। পরীক্ষা আসলে পারবে নাকি ছাড়বে? নিজে নিজে বলো। এই এই যে বললাম সক্রিয়তা শ্রেণী, এটা একটু পড়ে রাখবে বাবা, এটা তুমি স্ক্রিনশট তুলে রাখবে। নেক্সট চলে এসো। স্যার কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন অধাতুর নাম কি? মানে সাধারণ তাপমাত্রায় কোন অধাতুটি এখানে তরল অবস্থায় আছে? নাইট্রোজেন, নাইট্রোজেন তো গ্যাসীয় অবস্থায় থাকে, ফসফরাস গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে নাইট্রোজেন ফসফরাস হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকবে, এবং দেওয়া আছে আয়োডিন। আয়োডিন অধাতু, কিন্তু এবারটা হচ্ছে তোমার কঠিন অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় তুমি আয়োডিনকে পাবে। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কঠিন অধাতুর নাম কি, তাহলে বলবে আয়োডিন। তাহলে পড়ে থাকছে কে স্যার? ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল অবস্থায় তুমি পেয়ে যাবে। স্যার এদের সংকেতগুলো জানা দরকার, একদম জানা দরকার। ব্রোমিন হচ্ছে বিআর, বিআর মানে হচ্ছে ব্রোমিন। আয়োডিন হচ্ছে বাবা আই, মনে রাখবে। ফসফরাস হচ্ছে আমাদের পি হয়ে যাবে, পি মানে ফসফরাস পড়ে রাখবে, এবং নাইট্রোজেনকে আমরা এন দিয়ে ডিনোট করি, পড়ে রাখবে এদের প্রত্যেকটার চিহ্ন। ক্লিয়ার? নেক্সট। স্যার প্রাণীকোষে নিচের কোনটি অনুপস্থিত? প্রাণীকোষের মধ্যে কোনটা পাওয়া যায় না যেটা উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানে বাবা কোষ পর্দা। তাহলে কোনটা এখানে প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না? তুমি দেখেই বুঝতে পারছো স্যার ক্লোরোপ্লাস্ট হবে, কারণ এই ক্লোরোপ্লাস্ট এটা কি হয়? সবুজ রঙের প্লাস্টিড। প্লাস্টিড 3 রকম হয়, এই একটা প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের জন্য ক্লোরোফিল পাওয়া যাচ্ছে, যার জন্য উদ্ভিদদের বর্ণ কি হচ্ছে বাবা? সবুজ রঙের হচ্ছে। তো সবুজ রঙের প্লাস্টিড যেটা শুধুমাত্র উদ্ভিদদের মধ্যে পাওয়া যাবে, শুধুমাত্র উদ্ভিদদের মধ্যে পাওয়া যাবে, এছাড়া বাদবাকি প্লাস্টিডগুলোর নাম হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট রঙিন হয়, ক্রোমোপ্লাস্ট রঙিন হয়, ফুল ফলের বর্ণ তৈরি করে, আর লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়, খাদ্যকে সঞ্চয় করে, সাদা বর্ণের ফুল ফল তৈরি করছে। নেক্সট চলে এসো। স্যার মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ কত? ভালো করে বংশগতি চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, এখান থেকে প্রশ্ন দিচ্ছে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা, তার মধ্যে ফিনোটাইপ অনুপাত কি হবে? দেখো দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত 9:3:3:1 হয়। আর যদি এটা দ্বিসংকর না বলে এক সংকর বলতো, তাহলে এক সংকরের ক্ষেত্রে কিন্তু ফিনোটাইপ অনুপাত আলাদা হয়ে যেত, তখন এক সংকরের ফিনোটাইপ অনুপাত হয়ে যেত 3:1। ফিনোটাইপ বললে 3:1। আর যদি জিনোটাইপ বলতো বাবা, জিনগত অনুপাত, তাহলে পারে মনে রাখবে জিনোটাইপ অনুপাত যদি বলতো দ্বিসংকরের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত মনে রাখবে 12:24:12:1। স্যার এটা আবার কি অনুপাত চেয়েছে? একদম ঠিকই লিখেছি, 12:24:12:1 ইস্টু করে দেবে মাঝখানে। মাঝখানে কি করবে? এখানে ইস্টু দিয়ে দিলে, দইয়ের ফোঁটা দিয়ে দাও, গল্প শেষ। এবার যদি বলে যে এক সংকরের জিনোটাইপ অনুপাত কত, এক সংকরের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত কত হবে, তাহলে হবে এখানে 1:2:1, 1:2:1, এটাও মনে রাখবে। তাহলে 4 রকম আমি তোমাদের অনুপাত বললাম।
এক সংকর জননে ফিনোটাইপ অনুপাত 3:1, এক সংকর জননে জিনোটাইপ অনুপাত 1:2:1, দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ মানে বাহ্যিক অনুপাত 9:3:3:1, আর যদি বলে দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত না অভ্যন্তরীণ অনুপাত যেটাকে বলছি জিনগত অনুপাত, সেটা 12:24:12:1, মাঝখানে ইস্টু বসিয়ে দেবে। ক্লিয়ার? চলে এসো নেক্সট। স্যার আধুনিক পর্যায় সারণী থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। অনেকে বলে স্যার পর্যায় সারণী তো এনসিইআরটির বাইরে চলে গেছে, পর্যায় সারণী থেকে প্রশ্ন দেবে না, কিন্তু পরীক্ষায় তো দিয়েছে বাবা, 5/12/2025 প্রশ্ন দিয়েছে যে পর্যায় সারণীর মডার্ন পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান করছে। আধুনিক পর্যায় সারণীর মধ্যে একটা গ্রুপ আছে যাকে আমরা বলি 18 নম্বর গ্রুপ। এই 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় মৌল নোবেল গ্যাসগুলো রয়েছে। স্যার নিষ্ক্রিয় মৌলের নাম কি হয়? হিলিয়াম হয়, নিয়ন হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। স্যার এদের যোজ্যতা কত হয়? এদের যোজ্যতা 0 হয়। এটাও পরীক্ষায় দিয়েছে যে নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত হয়, 0 হয়, এবং এদের বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, মনে রাখবে। নেক্সট দেওয়া আছে এখানে 18 নম্বর শ্রেণী দেখতে পাচ্ছ। আধুনিক পর্যায় সারণীর এই 18 নম্বর শ্রেণীতে দেওয়া আছে কি বাবা? নিষ্ক্রিয় মৌল। আর যদি বলে মেন্ডেলিফের পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, তখন তুমি বলবে 0 শ্রেণী। মেন্ডেলিফে 0 শ্রেণী, আধুনিকে 18 নম্বর শ্রেণী। নেক্সট স্যার ভোল্ট কিসের একক? ভোল্ট কিসের একক? একক দিয়ে পরীক্ষায় বারংবার প্রশ্ন দিয়েছে। ভোল্ট হচ্ছে, মনে রাখবে, বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের একক, পোটেনশিয়াল ডিফারেন্সের একক। যদি পরীক্ষায় দেয় তড়িৎচালক বলের একক কি, তাহলেও কিন্তু তুমি ভোল্টই করবে। তড়িৎচালক বল বা ইএমএফ যদি আমরা বলি, ইএমএফ, তাহলেও কিন্তু তুমি ভোল্টই করবে। যদি পরীক্ষায় দেয় তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা বলে দেয়, তাহলে তুমি বলবে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক বাবা কি? অ্যাম্পিয়ার পড়ে রাখবে। যদি বলে স্যার রোধের একক কি হবে, রোধের একক পড়ে রাখবে ওহম। ওহম হচ্ছে রোধের একক। ওহমের সিম্বল এরকম হয়, অনেক সময় সিম্বলও দিয়ে দেয়। স্যার আধানের একক কি হয়? আধানের একক হচ্ছে কুলম হয়, সি দিয়ে আমরা ডিনোট করি, পড়ে রাখবে। প্রত্যেকটা গুলো এসআই একক। নেক্সট চলে এসো। স্যার তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হওয়াকে কি বলে? তড়িৎ যেখান দিয়ে প্রবাহিত হয়, বাড়িতে তোমরা দেখবে ইলেকট্রিক বাল্ব আছে, ফ্যান আছে, হ্যাঁ, যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, তার মধ্যে যখনই তুমি তড়িৎ প্রবাহ করবে, হ্যাঁ, তখনই সেই মেশিনটাকে চালাবে, তখন দেখবে সেটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়। এটাকে বলি আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, তার মধ্যে দিয়ে তড়িৎ গেলে তাপ উৎপন্ন করে, এটাকে আমরা বলি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। বিজ্ঞানী জুল এটা দিয়েছিলেন, তাই এটাকে জুলের আমরা হিটিং এফেক্টও বলে থাকি। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কে বার করেছেন? মহাকর্ষীয় ধ্রুবক, এটা ক্যাপিটাল জি, মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে ক্যাপিটাল জি, আর একটা আছে স্মল জি। স্মল জি মানে অভিকর্ষজ ত্বরণ, তো তার মান আলাদা, এনার মান আলাদা। ঠিক আছে স্যার, এনার মানটা কে বার করেছেন? বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ বার করেছেন মহাকর্ষীয় ধ্রুবক। স্যার মান কত হয়? মানটা ভালো করে মনে রাখবে, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। স্যার এত বড় মান, কঠিন, একবার খাতায় লিখবে, মুখস্থ হয়ে যাবে। যেমন জি এর মান স্মল জি, অভিকর্ষজ ত্বরণ, এটাকে আমরা মনে রাখি না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা সিজিএসে বললে 980 বলি না, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মনে চলে এসছে, এটাও মনে চলে আসবে, 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পরীক্ষায় দিতে পারে। মানটা কে বার করেছেন, কোন বিজ্ঞানী, সেটা দিয়েছে, তাহলে মানটাও দিতে পারে পরীক্ষায়, মনে রাখবে। স্যার কিভাবে হয় এটা? দুটো বস্তু আছে পৃথিবীর বা যে কোনো মহাবিশ্বে, যে কোনো দুটো বস্তু, একটা m1 ভরের বস্তু, একটা m2 ভরের বস্তু। যদি তাদের মধ্যে ডিস্টেন্স তুমি d দিয়ে দাও, d ডিস্টেন্সে আছে, তাহলে পরে তাদের দুজনার যে বল, আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মানটা কত হয় না জি m1 m2 বাই ডি স্কোয়ার। এটাকে বলা হচ্ছে মহাকর্ষ সূত্র। এই মহাকর্ষ সূত্র কিন্তু হেনরি ক্যাভেন্ডিশ দেননি, এই মহাকর্ষ সূত্র দিয়েছিলেন আমাদের আইজ্যাক নিউটন। যদি পরীক্ষায় দেয় যে মহাকর্ষ সূত্র কে দিয়েছিলেন, তাহলে আইজ্যাক নিউটন। যদি বলে যে মহাকর্ষীয় ধ্রুবকের মান কে বার করেছেন, তাহলে হবে হেনরি ক্যাভেন্ডিশ। তার মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককটাও পড়ে রাখবে, হয়তো মানে ঘুরিয়ে দিল মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হয়, তাহলে তুমি বলতে পারবে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার শুষ্ক কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? শুষ্ক কলিচুন, যাকে আমরা বলছি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুনের সংকেত CA
OH গ্রুপ 2, তার সঙ্গে যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া করিয়ে দাও, ক্লোরিন হচ্ছে Cl2, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছে। স্যার কি গন্ডগোল তৈরি হয়েছে ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডারের সংকেত নিয়ে এনসিআরটি একটা নতুন নতুন যে বই বার করেছে এনসিআরটি, সেখানে নতুন সংকেত দিয়েছে। বলছে হ্যাঁ, বললাম হ্যাঁ। দেখো আমি দুটোই বলে দিচ্ছি, পরীক্ষায় যেটা থাকবে সেটা তুমি লিখবে। আমরা এতদিন জানতাম ব্লিচিং পাউডার, তাহলে উত্তর আমার ব্লিচিং পাউডার হয়ে যাচ্ছে। আমরা এতদিন জানতাম ব্লিচিং পাউডার মানে CaOCl2, আমরা এটা জানতাম তাই তো, CaOCl2, বা আমরা এটা জানতাম যে CaOCl তারপরে Cl, এটা আমরা জানতাম। এটা পুরনো এনসিআরটিতে দেওয়া ছিল। এটা কি কোথায় দেওয়া ছিল বাবা? পুরনো এনসিআরটি, লিখে নাও পুরনো এনসিআরটি। এটা হচ্ছে তোমার পুরনো এনসিআরটিতে দেওয়া ছিল। আর নতুন যে এনসিআরটি সেখানে কি দেওয়া আছে? নতুন, ঠিক আছে। তাহলে নতুন এনসিআরটির বইয়ের মধ্যে তুমি দেখতে পাবে যে এটাকে একটু চেঞ্জ করে কি করেছে, CaOCl পুরোটাকে গ্রুপ 2 করে দিয়েছে। CaOCl পুরোটাকে গ্রুপ 2 করে দিয়েছে। তো অপশানের মধ্যে যেটা থাকবে তুমি সেটা অ্যান্সার করবে যদি সংকেত দেওয়া থাকে। না হলে থাকবে CaOCl2, না হলে দেওয়া থাকবে এরকম CaOCl গ্রুপ 2 দেওয়া থাকবে। দুটোই ঠিক। পরীক্ষায় যেটা অপশানে থাকবে সেটা যে কোনো একটা থাকবে পরীক্ষায়, দুটো দেবে না, নতুন বা পুরনো যে কোনো একটা দেবে, ঠিক আছে। এবং যদি দুটোই থাকে তাহলে তুমি নতুনটা করবে। মনে করো দুটোই দিয়ে দিল, স্যার দুটো দিলে কি করব? তখন তুমি নতুনটা করবে, কারণ নতুন এনসিআরটি এখন এই ফর্মুলা দিচ্ছে। তার নাম কি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ব্লিচিং পাউডারের নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, পড়ে রাখবে। নেক্সট চলে এসো। স্যার প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি হয়? প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত হচ্ছে CaSO4, H2O। অপশন এ আমার সঠিক উত্তর। দেখো CaSO4, যদি 2H2O হয় তাহলে তার নাম হচ্ছে জিপসাম। কি নাম বাবা? জিপসাম। এই জিপসামকে যদি আমরা উত্তপ্ত করি, একে যদি আমরা হিট দিই 100 ডিগ্রি সেলসিয়াস এর উপরে হিট দিই, হ্যাঁ, বা 373 তোমার কেলভিন আমরা হিট দিই, তাহলে এ কি করবে? জলকে বাষ্প করে দেবে। তাহলে CaSO4 করে দেবে, এখানে H2O পড়ে থাকবে, তখন তাকে বলছি আমরা প্লাস্টার অফ প্যারিস। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেন। স্যার কোনো নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যের রোধ নিচের কোনটির ব্যস্তানুপাতিক? রোধ কার সঙ্গে ব্যস্তানুপাতিক? দেখো রোধের একটা ফর্মুলা আছে, R=ρL/A। আর মানে রোধ, রো মানে হচ্ছে রোধাঙ্ক, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, এবং এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার রো তো স্থির থাকবে, যে কোনো উপাদানের ক্ষেত্রে রো এর মান, রোধাঙ্কের মান স্থির থাকে, ঠিক আছে। তাহলে এখানে এল এর সঙ্গে কিভাবে সম্পর্কিত? না, এল এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কিত হচ্ছে রোধ, এবং এর সঙ্গে দেখো এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কিত হচ্ছে রোধ। তাহলে উত্তর কি হবে আমার? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কিত হচ্ছে তোমার পরিবাহীর রোধ। তার সঙ্গে মনে রাখবে তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা আর রোধ পরস্পরের সমানুপাতিক পরিবাহীর ক্ষেত্রে। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ কি হয়? বেড়ে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টো হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, এটাও মনে রাখবে। সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, কারণ সিলিকন জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। চলে এসো পরের কোশ্চেনে। নিচের কোনটি অধাতুর একটা সাধারণ বৈশিষ্ট্য? অধাতু মানে কি? অধাতু মানে যারা কঠিন হবে না, তরল, সাধারণত তরল হবে, গ্যাসীয় হবে, তাই তো, যারা চকচক করবে না, হ্যাঁ, যাদের আঘাত করলে শব্দ হবে না, যে তাপ ও তড়িতের পরিবাহী হবে না, সুপরিবাহী হবে না, কুপরিবাহী হবে, তারা অধাতু হবে। তাহলে তারা অধাতু যদি হয়, তার বৈশিষ্ট্য কোথায় দেওয়া আছে? স্যার এরা ধাতুর মতো উজ্জ্বল, নমনীয় হয়, ধাতুর মতো উজ্জ্বল হয় না। এরা ঘাত সহনশীল, শব্দ উৎপন্ন করতে পারে, আঘাত করলে শব্দ উৎপন্ন করবে না অধাতুগুলো। এরা তাপ এবং বিদ্যুতের ভালো পরিবহন করে না, অধাতু তাপ তড়িতের পরিবহন করবে না। এরা ভঙ্গুর হবে, বিদ্যুতের কুপরিবাহী হবে। অপশন ডি আমার উত্তর হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অধাতুর বৈশিষ্ট্য। নেক্সট চলে এসো। স্যার অধাতুর যদি নাম বলো, যে কোনো গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, ঠিক আছে, সব হচ্ছে অধাতু। চলে এসো। নিচের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ? আমি একটু আগে একটা কোশ্চেনে বললাম যে উদ্ভিদদের দুরকম কলা, ভাজক কলা, স্থায়ী কলা। স্থায়ী কলা দুরকম, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার নাম ওখানে বলেছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কিন্তু জটিল স্থায়ী কলা আবার দুরকম হয়, কি? জাইলেম, ফ্লোয়েম। তো এখানে জটিল স্থায়ী কলার নাম চেয়েছে। জটিল স্থায়ী কলা জাইলেম, ফ্লোয়েমের মধ্যে কে আছে? স্যার ফ্লোয়েম রয়েছে। জাইলেমও হবে, ফ্লোয়েমও হবে। তো ফ্লোয়েম অপশানে আছে, ফ্লোয়েম করলাম। ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম ফুড পরিবহন করে। ফ্লোয়েম ফুড পরিবহন করে, খাদ্য পরিবহন করে। উদ্ভিদে যে খাদ্য তৈরি হয়, পাতার মধ্যে খাদ্য তৈরি করে তো সালোক সংশ্লেষে, সেই খাদ্যকে পরিবহন করে কে? ফ্লোয়েম। এ ঊর্ধ্বমুখী সংবহন করে, পাতায় তৈরি খাদ্য উপরেও নিয়ে যায়, নিচেও নিয়ে আসে। আর জল পরিবহন করে কে? উদ্ভিদের মূল দিয়ে জল ওঠে উপরে, সেই জলকে পরিবহন করছে জাইলেম। তাহলে জল হচ্ছে জাইলেম, ফুড হচ্ছে ফ্লোয়েম, মনে রাখবে। নেক্সট চলে এসো।
নিচের কোন উদ্ভিদ কলা, কলা দিয়ে দেখো কতগুলো প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, কাঁঠালি বর্তমান কলা নয়, এটা হচ্ছে উদ্ভিদ কলা। তাহলে নিচের কোন উদ্ভিদ কলা পদার্থের উভয়, একটু আগেই বললাম যে ওপর নিচে উভয় দিকে পরিবহন করতে পারে কে, উভয় দিকে পরিবহন করতে পারে আর কেউ নয়, ফ্লোয়েম, অপশন নাম্বার ডি। আর ঊর্ধ্বমুখী পরিবহন করে কে, জল পরিবহন করে কে, জাইলেম, জল পরিবহন করছে জাইলেম, আর এখানে খাদ্য পরিবহন করছে কে বাবা, ফ্লোয়েম, ক্লিয়ার। এবং জাইলেম হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন করে, ক্লিয়ার, আর ফ্লোয়েম ঊর্ধ্ব প্লাস নিম্ন দুটোই পরিবহন করে। নেক্সট চলে এসো স্যার, নিউরনের ডেনড্রাইটের কাজ কি, ডেনড্রাইট, আঠাটা ভাববে না, ঠিক আছে, আসছি, দেখো ডেনড্রন কি, ডেনড্রাইট কি বলছি। এই হচ্ছে আমাদের নিউরন। নিউরন কার একক, স্নায়ুতন্ত্রের একক, মনে রাখবে স্নায়ুতন্ত্রের এককের নাম, আমাদের নার্ভ সিস্টেমের একককে আমরা নিউরন বলি। আর নিউরনের তিনটে পার্ট হয়, একটা কোষ দেহ, এই পার্টটা হচ্ছে কোষ দেহ, তাই কোষ দেহ থেকে বিভিন্ন রকম এরকম শাখা পোশাখা বেরিয়ে গেছে, এই শাখাগুলোকে বলছি আমরা ডেনড্রন, ডেনড্রন, আর শাখা থেকে অনেক প্রশাখা বেরিয়ে গেছে, ঠিক আছে, এই প্রশাখাকে বলছি আমরা ডেনড্রাইট, ঠিক আছে। তাহলে কোষ দেহ আছে, কোষ দেহ থেকে শাখা বেরিয়ে গেছে তার নাম ডেনড্রন, আর ডেনড্রন থেকে অনেক প্রশাখা বেরিয়ে গেছে তার নাম হচ্ছে ডেনড্রাইট। আর নিচের পার্টটাকে বলছি আমরা অ্যাক্সন, এই পুরো পার্টটাকে আমরা বলছি অ্যাক্সন। কি করে বেটা, কোনো ফিলিংস, তুমি গরম জিনিসে হাত দিলে গরম লাগবে তো, সেটা গ্রাহক গ্রহণ করবে, গ্রহণ করে ডেনড্রাইটকে পাঠিয়ে দেবে, বলে যা এই উদ্দীপনাটা নিয়ে যা, মস্তিষ্কে নিয়ে যা, সুষমাকাণ্ডে নিয়ে যা। তো এই ডেনড্রাইট উদ্দীপনাকে গ্রহণ করবে, গ্রহণ করে কোষ দেহকে দেবে, কোষ দেহ পাস করে দেবে, ঠিক আছে, হ্যাঁ বল খেলার মতো, ওকে পাস করলো, ওকে পাস করলো, ঠিক আছে, ওকে পাস করলো, মিউজিক্যাল চেয়ার পাস করছে, ঠিক আছে, পাস করছে। তাহলে কি করবে, ডেনড্রাইট উদ্দীপনা গ্রহণ করবে, সেটা কোষ দেহকে দেবে, কোষ দেহ অ্যাকশনকে দেবে, অ্যাকশন আবার পরের ডেনড্রনকে দেবে, পরের ডেনড্রন আবার কি করবে, কোষ দেহ, কোষ দেহ থেকে অ্যাকশন, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে ডেনড্রাইটের কাজ কি, উদ্দীপনাকে গ্রহণ করা। দেখো তাহলে অন্যান্য সংকেত বা উদ্দীপনাকে গ্রহণ করছে, কোষ দেহের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, অপশন বি আমার সঠিক উত্তর, ক্লিয়ার। চলো বাবা নেক্সট কোশ্চেনে। যখন একটি অ্যাসিড একটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, সব সময় অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল তৈরি হবে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় সব সময় লবণ জল তৈরি হবে, ঠিক আছে, একদম। যখনই বিয়ে বাড়ি আসবে ভাববে বিয়ে বাড়িতে ফুচকা দেবেই দেবে, ঠিক আছে, বিয়ে বাড়িতে ফুচকা দেবে আর কফি দেবে, যে কোনো বিয়ে বাড়ি চলে যাও ফুচকা কফি থাকবে, আর বাদ বাকি কিছু দিক বা না দিক ফুচকা আর কি থাকবে, কফি দেবেই দেবে, পকোড়া থাকতে পারে, ঠিক আছে, অন্য কিছু থাকতে পারে, এই দুটো দেবে। তেমন অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল দেবেই দেবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি বাবা, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সঙ্গে সঙ্গে মনে করো বিক্রিয়া করালে তুমি একটা যে কোনো একটা ক্ষারের NaOH, দেখো NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, বিক্রিয়া করলে দেখো এই N এর সঙ্গে এই Cl যুক্ত হয়ে যাবে, কি তৈরি করবে বাবা, NaCl। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, পরীক্ষায় খাদ্য লবণের সংকেতও কিন্তু দিতে পারে, এটা লবণ তৈরি হলো, এটা একটা লবণ তৈরি হলো, খাদ্য লবণ। তার সঙ্গে দেখো এই Na আর Cl মিলে NaCl তৈরি হলো, আর এখানে দেখো OH আছে, এখানে H আছে, এই H আর OH মিলে কি তৈরি করবে না, H2O, মানে জল, মানে হচ্ছে জল। তাহলে কোশ্চেন হলো জলের দ্বারা ফলের রস এবং লবণ ও জল উৎপন্ন করবে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায়। নেক্সট চলে আসো স্যার, জে থমসন কোন কণাটি আবিষ্কার করেছিলেন, জে থমসন। আমরা পরমাণু পড়েছি, যারা পরমাণু পড়েছে তারা এই কোশ্চেন জলের দরে ফলের রসের মতো উড়িয়ে দেবে। আমাদের পরমাণুর ভেতর 3 রকম কণা আছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে জে থমসন। ইলেকট্রনের আবিষ্কর্তা কে বাবা, জে থমসন, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। নিউটনের আবিষ্কর্তা হচ্ছে, মনে রাখবে নিউটনের আবিষ্কর্তা হচ্ছে স্যাডউইক। স্যাডউইক হচ্ছে নিউটন আবিষ্কার করেছিলেন। নিউক্লিয়াসের আবিষ্কর্তাকে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কর্তা, পড়ে রাখবে। প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ডকে বলা হয়, অনেক সময় গোল্ডস্টাইন অপশনে থাকে, গোল্ডস্টাইনকেও বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি রাদারফোর্ডকেই বলা হবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি একটি অভিসারী কনভার্জিং লেন্স। দেখো অভিসারী মানে কি, অভিসারী মানে যখন সমান্তরাল আলোক রশ্মিগুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে, এটা হচ্ছে সমান্তরাল রশ্মি, ঠিক আছে, এটাকে আমরা সমান্তরাল রশ্মি বলি। অভিসারী কাকে বলি, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই রশ্মিগুলোকে আমরা বলছি অভিসারী রশ্মি। যখন একটা বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে তাকে বলছি আমরা অপসারী রশ্মি। তাহলে সমান্তরাল রশ্মি হয়, অভিসারী হয়, অপসারী হয়। এবারে গল্প হচ্ছে অভিসারী লেন্স আমরা কাকে বলছি। দেখো একটা লেন্স আছে উত্তল লেন্স, তোমরা জানো উত্তল লেন্স এরকম হয়, মাঝখানটা মোটা, দুই সাইডে কি হচ্ছে সরু। এবারে এই লেন্সের মধ্যে তুমি কি করলে না, কতগুলো সমান্তরাল রশ্মিকে পাঠিয়ে দিলে, সমান্তরাল রশ্মিকে পাঠিয়ে দিলে, এরা উল্টো দিকে যখন যাবে এখানে আলোর প্রতিসরণ ঘটবে, প্রতিসরণের পরে কি হবে, এরা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বেরিয়ে যাবে, একটা বিন্দুতে মিলিত হবে, একটা বিন্দু দিয়ে তুমি যত সমান্তরাল রশ্মি পাঠাবে ওরা সেম একটা বিন্দুতেই কি হবে, মিলিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে আমরা এটাকে কি বলছি, অভিসারী লেন্স বলছি। তাই উত্তল লেন্সকে কি বলা হয়,
অভিসারী লেন্স বলা হয়। আর উল্টো দিকে অপসারী লেন্স কাকে বলা হচ্ছে? অবতল লেন্সকে বলা হচ্ছে অপসারী লেন্স। মনে রাখবে, পরীক্ষায় দেবে স্যার এর ছবিটা কেমন হবে। দেখো, অবতল লেন্সের ছবি কেমন হয়? এরকম হয়, মাঝখানটা সরু হয়, দুই সাইডে চওড়া হয়। এবারে এর সমান্তরাল রশ্মি তুমি পাঠিয়ে দিলে, এই লেন্সের মধ্যে কতগুলো সমান্তরাল রশ্মি তুমি পাঠিয়ে দিলে, সমান্তরাল রশ্মি পাঠিয়ে দিলে, তাহলে এ কি করবে? এ উল্টো দিকে যখন যাবে প্রতিসরণের পরে এরা ছড়িয়ে পড়বে, তাই তো? মনে হবে উল্টো দিকে, মনে হবে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ছড়িয়ে পড়ছে, আমি ডটের দিচ্ছি মানে মনে হচ্ছে, তাহলে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে ছড়িয়ে পড়ছে, এটাকে বলছি আমরা অপসারী ক্রিয়া। এই জন্য অপসারী লেন্স বলা হচ্ছে কাকে? অবতল লেন্সকে। আর অভিসারী বলা হচ্ছে উত্তল লেন্সকে, মনে রাখবে। নেক্সট চলে আসো, নিচের কোন উদ্ভিদের পাতার কিনারায় মুকুল আছে? পাতার কিনারায় মুকুল কার আছে বাবা? না পাথরকুচি গাছের পাতা। তোমরা জানো এই পাথরকুচি গাছের পাতার মুকুল দিয়ে ওরা কি করে? না পত্রজ মূল বলি আমরা, বা পত্রজ মুকুল বলি। তাহলে এই পত্রজ মূল দিয়ে ওরা কি করে? বংশ বিস্তার করতে পারে। ক্লিয়ার? বাদবাকি যে উদ্ভিদগুলো রয়েছে তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তারা কি করছে? তারা হচ্ছে তোমার বীজের মাধ্যমে বংশ বিস্তার করছে, তাদের ফল উৎপন্ন হচ্ছে, ফলের মাধ্যমে, বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। নেক্সট চলে এসো। আচ্ছা, উদ্ভিদদের বিভিন্ন টাইপের বংশ বিস্তারের পদ্ধতি, জননের পদ্ধতি দেওয়া আছে এখানে, বিভিন্ন অঙ্গজ জননের পদ্ধতি দেওয়া আছে। কারা মূলের সাহায্যে বংশ বিস্তার করছে? রাঙা আলু। পাতার সাহায্যে কারা বংশ বিস্তার করছে? বললাম পত্রজমূল, পাথরকুচি। পরিবর্তিত কাণ্ডের মাধ্যমে, কিছু পরিবর্তিত কাণ্ড যাদের অর্ধবায়বীয় কাণ্ড রয়েছে, আমরুল, চন্দ্রমল্লিকা, নামগুলো পড়ে রাখবে। মৃতগত কাণ্ড আমার আদা, পেঁয়াজ, এদের ক্ষেত্রে এরা এরকমভাবে কাণ্ডজ বা অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করছে। নেক্সট চলে এসো। স্যার মানব দেহে কোন গ্রন্থিটি বৃদ্ধি হরমোনকে ক্ষরণ করে? আমাদের দেহের বৃদ্ধি হরমোন কাকে বলা হয়? গ্রোথ হরমোন বা জিএইচ হরমোন। এই হরমোনটা হচ্ছে আমাদের দেহে বৃদ্ধি করতে সাহায্য করে, নামে অনুযায়ী বুঝতে পারছি যে বৃদ্ধি করবে। তো এই গ্রোথ হরমোন খরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হচ্ছে জিএইচ হরমোন। এর আরেকটা নাম আছে, কি নাম বাবা? এসটিএইচ হরমোন। তাহলে যার নাম জিএইচ তার নামই এসটিএইচ। স্যার জিএইচ মানে তো গ্রোথ হরমোন, তাহলে এসটিএইচ এর ফুল ফর্ম কি? এসটিএইচ হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। স্যার এই হরমোন যদি ঠিকঠাক খরিত হয় তাহলে মানুষের হাইট মোটামুটি ঠিকঠাক হবে, 6 থেকে মোটামুটি 5.5 6 ফুট এরকম হাইট হচ্ছে। যদি কম খরিত হয়ে যায় 3 ফুটের, তখন কম হাইট হয়ে যাবে, তাকে আমরা বামনত্ব রোগ বলি। আর যদি বেশি খরিত হয়ে যায় তাহলে 7 ফুটের ওপরে হয়ে যাবে, তখন তাকে আমরা অতিকায়ত্ত রোগ বলি। পড়ে রাখবে এগুলো। আচ্ছা, থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। থাইরক্সিন হরমোন, এই থাইরক্সিন হরমোন যদি কম খরিত হয় তাহলে পরে কি হয়? আমাদের গয়টার রোগ হয়, গয়টার গলগণ্ড রোগ হয়। আচ্ছা, পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি আমাদের মাথার মধ্যে রয়েছে। মাথার মধ্যে পিনিয়াল গ্রন্থি কি করছে? অ্যালার্মের মতো কাজ করছে, তাই তো? এখান থেকে কি হরমোন খরিত হয়? মেলাটোনিন হরমোন খরিত হয়। ঠিক আছে। অগ্নাশয় গ্রন্থি, এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলি, তোমরা জানো, মিশ্র গ্রন্থি বলি। এখান থেকে একটা ইম্পর্টেন্ট হরমোন খরিত হয় যাকে আমরা ইনসুলিন নাম দিই। ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে, এটাও মনে রাখবে। নেক্সট চলে এসো। একটি অবতল দর্পণের বিবর্ধন ম্যাগনিফিকেশন -1 হলে বস্তুর অবস্থান কোথায় হবে? যদি ম্যাগনিফিকেশন -1 বলি তার মানে কি? তার আগে বলি বিবর্ধন মানে কি। বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কথার অর্থ হচ্ছে ওপরে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ওপরে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে তোমার, বা উচ্চতা বলবো আমরা, দৈর্ঘ্য বা উচ্চতা, আর নিচে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা আমরা বলবো। এবার দেখো বাবা, এক্ষেত্রে যদি প্রতিবিম্ব এবং বস্তু দুটোই সমান আকারের হয় তাহলে কেটে যাবে। মনে করো প্রতিবিম্বের উচ্চতাও 5, বস্তুর উচ্চতাও 5, বা প্রতিবিম্বের দৈর্ঘ্যও 5, বস্তুর দৈর্ঘ্যও 5, তাহলে 5 5 কেটে যাবে, 1 হবে। কিন্তু মাইনাস বলার অর্থ কি? কারণ -1 বলেছে। মাইনাস বলার অর্থ হচ্ছে যেদিকে প্রতিবিম্ব তৈরি হবে তার বিপরীত দিকে বস্তু আছে, বা যেদিকে বস্তু আছে তার বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হবে। যেমন এক্ষেত্রে তুমি দেখতে পাবে অবতল দর্পণের ক্ষেত্রে সি বলে একটা রেখা পাওয়া যায়, এই সি বিন্দু পাওয়া যায়। এই সি বিন্দুকে আমরা বলি কি বাবা? বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্রে যদি আমরা বস্তুকে রাখি তাহলে তোমরা জানো যে বক্রতা কেন্দ্রের ঠিক অপোজিটে তার প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই দর্পণ থেকে এই যে বস্তুর যে দৈর্ঘ্য, ডিস্টেন্স, সেটা দেখো সমান রয়েছে। এখানে বস্তুর ডিস্টেন্স মনে করো কিছু একটা আছে, 10 রয়েছে বা 5 রয়েছে। এবার প্রতিবিম্বের দৈর্ঘ্য দেখো 10ই হবে, তাহলে 10ই হচ্ছে। তাহলে উপরের 10 নিচের 10 কেটে যাচ্ছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য 10, বস্তুর দৈর্ঘ্য 10, কেটে যাচ্ছে। তার নেগেটিভ সাইন আসছে কেন? তাহলে নেগেটিভ সাইন আসছে তার কারণ হচ্ছে তোমার বস্তু যেদিকে, প্রতিবিম্ব তার অপোজিট দিকে। তাহলে বস্তুকে কোথায় রাখতে হবে? বক্রতা কেন্দ্রে। অপশন সি আমার কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। আরো বিস্তারিত পড়তে গেলে এই পুরো ডিটেলসে কনসেপ্ট কিন্তু আমি কোর্সের ভেতর করিয়েছি, কোর্সে কিন্তু তোমাকে আসতে হবে। নেক্সট চলে এসো।
এসো স্যার পরিবাহীর রোধ রেজিস্ট্যান্স কোনটির ওপরে নির্ভর করে পরিবাহীর রোধ কার ওপরে নির্ভর করবে আমরা একটু আগেই ফর্মুলা বললাম আর ইকুয়াল টু রো এল বাই এ তাহলে রো মানে কি পরিবাহীর রোধাঙ্ক রোধাঙ্ক হচ্ছে তোমার কোন মেটেরিয়াল দিয়ে তৈরি কোন উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করছে যেমন লোহার রোধাঙ্ক আলাদা হয় তামার রোধাঙ্ক আলাদা হয় অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক আলাদা হয় তাহলে এখানে পরিবাহীর উপাদানের উপরে নির্ভর করছে রোধাঙ্কের মান আর এল মানে কি হয় এল মানে হচ্ছে দৈর্ঘ্য হয় পরিবাহীর দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে এ মানে কি হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে উত্তর কি দেওয়া আছে প্রবাহিত তড়িতের উপরে কি নির্ভর করছে করছে না এখানে প্রযুক্ত ভোল্টেজের উপরে নির্ভর করছে না দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উপাদান তাপমাত্রা একদম ঠিক বলেছে দৈর্ঘ্যের উপর নির্ভর করছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে এবং উপাদানের উপর নির্ভর করছে তাপমাত্রার উপরেও রোধ নির্ভর করে একটু আগে বলেছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায় অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টো হয় তাপমাত্রা বাড়লে রোধ কমে যায় তো অপশন সি কিন্তু আমার সঠিক উত্তর নেক্সট চলে এসো কোন কোষীয় অঙ্গাণুতে সিস্টার্নি থাকে যা লাইসোজোম তৈরি করতে সাহায্য করে সিস্টার্নি থাকে যা লাইসোজোম তৈরি করতে সাহায্য করে দেখো ডিপলি কোশ্চেন দিয়েছে কোষের গঠন থেকে দেখো সিস্টার্নি কার মধ্যে রয়েছে তোমরা জানো যে গোলগি বডি বলে একটা কোষীয় অঙ্গাণু আছে গোলগি বডি দেখতে এরকম টাইপের হয় কোষের মধ্যে পাওয়া যাচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলের দিকে থাকে এই গোলগি বডির মধ্যে একটা অংশ পাওয়া যায় এরকম ভাবে দেখো দেখতে পাচ্ছ বৃত্তাকার অংশ রয়েছে এই অংশগুলোকে আমরা এক একটা করে সিস্টার্নি বলি কি বলি সিস্টার্নি বলি এই সিস্টার্নি থেকে লাইসোজোম তৈরি হচ্ছে লাইসোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু যেটা তৈরি হচ্ছে গোলগি বডি থেকে তাহলে পরীক্ষায় প্রশ্ন তোমাকে ঘুরিয়েও দিতে পারে যে লাইসোজোম কি থেকে তৈরি হয় গোলগি বডি থেকে তৈরি হয় গোলগি বডির কোন অংশ থেকে তৈরি হয় সিস্টার্নি থেকে তৈরি হয় তাহলে এখানে উত্তর তো আমার গোলগি বডি হয়ে গেল এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমরা এখানে প্রশ্ন থেকে প্রশ্ন দিতে পারে সেটাও মনে রাখবে আর মাইটোকন্ড্রিয়া তোমরা জানো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে ক্রিস্টি পাওয়া যায় তোমরা জানো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি হয় তোমরা জানো এবার এই অন্তঃপর্দা ভাঁজ হয়ে যখন তৈরি হচ্ছে ক্রিস্টির গায়ে দানাদার অনেক সময় অংশ থাকে তাকে আমরা কি বলি তাকে আমরা F1 বস্তু বলি সেটা তোমাদেরকে পড়িয়েছিলাম দেখবে এবং তার সঙ্গে বহিঃপর্দা আছে মাইটোকন্ড্রিয়া তার গায়ে যখন দানাদার অংশ থাকে তাকে আমরা বলি পার্সনের উপএকক এগুলো পড়িয়েছি রিমাইন্ড হচ্ছে রিকল হচ্ছে যারা পড়েছো তারা জানবে যারা পড়োনি তাদেরকে ভাই পড়তে হবে চলে এসো আচ্ছা ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন হয় প্লাস্টিড তিন রকম হয় ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট রঙিন ফুল ফলের বর্ণ তৈরি করে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ হয় সবুজ হচ্ছে পাতা বর্ণ কাণ্ডের বর্ণ তৈরি করে আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন হয় এরা হচ্ছে মূলের মধ্যে থাকে নেক্সট চলে এসো দুটো মৌলকে সমভারিক বা আইসোবার হিসেবে কিভাবে সংজ্ঞায়িত করা হয় দেখো আইসোবার আমরা কাকে বলবো আইসোবার বা সমভারিক এখান থেকে বাংলা নাম দিয়ে বুঝতে পারবে সমভর হবে তার মানে ভর সংখ্যা সমান হবে তাহলে ভর সংখ্যা সমান হবে পারমাণবিক সংখ্যা আলাদা হবে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো যেমন মনে করো এখানে নাইট্রোজেন আছে নাইট্রোজেন 14.7 আছে আর তার সঙ্গে কার্বন এখানে 14.6 নিলাম উপরেরটাকে আমরা ভর সংখ্যা বলি তাহলে ভর সংখ্যা সমান আছে এদের 14 রয়েছে কিন্তু নিচেরটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি বা পরমাণু ক্রমাঙ্ক বলি এটা দেখো আলাদা রয়েছে তাহলে এরা পরস্পরের কি হবে আইসোবার হবে আর আইসোবারের ক্ষেত্রে মনে রাখতে হবে আইসোবার ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয় আইসোটোপ ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয় না আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হয় এবং আইসোটোপের ক্ষেত্রে উল্টো হয় ওদের ভর সংখ্যা আলাদা আলাদা হয় পারমাণবিক সংখ্যা একই হয় মনে রাখবে নেক্সট চলে এসো স্যার যদি 4 সেকেন্ডে একটা বস্তুর বেগ +20 থেকে -10 হয় তাহলে ত্বরণ কত ভাবো চিন্তা করো 4 সেকেন্ড সময় দেওয়া আছে একটা বস্তুর বেগ +20 ছিল প্রথমে +20 মিটার পার সেকেন্ড দিতে হবে +20 মিটার পার সেকেন্ড থেকে আস্তে আস্তে কি হলো কমতে কমতে মাইনাসে চলে গেল -10 মিটার পার সেকেন্ড হয়ে গেল মাইনাসে হয় কারণ বেগ ভেক্টর রাশি তার প্লাসে হতে পারে মাইনাসে হতে পারে 10 যাচ্ছিল এবারে কমতে কমতে এখানে -10 চলে এলো তার মানে এখানে আমরা যদি বলি ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে স্যার এখানে অ্যাকচুয়ালি মন্দন হয়েছে আর মন্দন মানেই আমরা জানি ঋণাত্মক ত্বরণ মন্দন মানে আমরা জানি কি বাবা ঋণাত্মক ত্বরণ আর এই ঋণাত্মক ত্বরণ বা মন্দনের ফর্মুলা কি হয় বেগের পরিবর্তন বাই সময় তাহলে বেগের পরিবর্তন কতটা হচ্ছে না +20 থেকে -10 চলে গেছে তার মানে +20 থেকে 0 আসবে 0 থেকে -10 আসবে তার মানে টোটাল +20 থেকে 0-তে আসলো 20 আর আবার 0 থেকে -10 আসলো 10 তার মানে 30 পরিবর্তন হলো তাহলে উপরে হচ্ছে বেগের পরিবর্তন নিচে হচ্ছে সময় তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে বাবা বেগের পরিবর্তন হচ্ছে 30 হলো আর সময় কত লাগছে এখানে 4 সেকেন্ড সময় লাগছে আর যেহেতু মন্দন হচ্ছে বা
ঋণাত্মক ত্বরণ হচ্ছে, তাই আমরা এখানে মাইনাস সিম্বল দিয়ে দেবো। কাটো এখানে 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তাহলে মাইনাস 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় আছে বাবা? মাইনাস 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট চলে এসো পরের কোশ্চেন। স্যার গরম বস্তু স্পর্শ করলে আমরা দুটো হাত সরিয়ে নিই কিসের কারণের জন্য, বা কিসের উদাহরণ এটা? দেখো গরম বস্তুতে যখন আমরা হাত দিই, আমরা হাত হট করে সরিয়ে নিই, ঠান্ডা জিনিসে হাত দিলাম হাত সরিয়ে নিই। এটা কিসের কারণে? এটা কন্ট্রোল করছে আমাদের স্নায়ুতন্ত্র, যাকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বলি। আমাদের যেটা অজান্তেই হচ্ছে, তাৎক্ষণিকভাবে ঘটছে, সেটা আমাদের সুষমা কাণ্ড নিয়ন্ত্রণ করছে। সুষমা কাণ্ড দ্বারা প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে, এবং সেই কারণের জন্য গরম জিনিসে, ঠান্ডা জিনিসে, হ্যাঁ কোথাও আমরা পা দিলাম, হয়তো কাঁটার মধ্যে পা পড়লো, কাঁটা থেকে আমরা পা তুলে নিচ্ছি, ঠিক আছে? সেগুলো সব আমাদের প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ছে রিফ্লেক্স অ্যাকশন, যার নাম। নেক্সট পরের প্রশ্ন বলেছে, বল এফ এবং বলের অভিমুখে সরণ যদি এস হয়, তাহলে কৃতকার্য কি হবে? কৃতকার্য আমরা জানি বল ইন্টু সরণ হয়, তো বল ইন্টু সরণ মানে কৃতকার্য। তাহলে বল যদি এফ হয়, সরণ যদি এস হয়, আর কৃতকার্যকে যদি আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, তাহলে পারে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস বাবা। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস পড়ে রাখবে, এবং যদি বলে কার্যের একক কি হয়, তাহলে সিজিএস এ আর্গ, এসআইতে জুল, এটাও পড়ে রাখবে। নেক্সট চলে এসো, বলেছে লালারসে কোন এনজাইম বা উৎসেচক থাকে? আমাদের লালারসের মধ্যে কোন উৎসেচক পাওয়া যাচ্ছে? না, পাওয়া যাচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, যাকে আমরা কিন্তু অনেক সময় টায়ালিনও নাম দিই। টায়ালিনও কিন্তু আমরা বলি, অ্যামাইলেজও আমরা বলছি। তাহলে টায়ালিন এখানে অপশানে দিলে টায়ালিন করবে, অ্যামাইলেজ থাকলে অ্যামাইলেজ করবে। স্যার কোন খাদ্যকে পরিপাক করছে? এই আমাদের লালারসের যে উৎসেচক আছে, সেটা শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করছে। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কোথায় হচ্ছে? মুখে হচ্ছে। অনেক সময় তুমি দেখবে যে রুটি বা ভাতকে চিবাতে থাকলে, অনেকক্ষণ চেবালে, হ্যাঁ দেখলে যে 2 মিনিট 3 মিনিট ধরে তুমি চেবাচ্ছ, দেখবে ওটা আস্তে আস্তে মিষ্টি ভাব চলে আসে, কারণ এই লালারস মিশে ওটাকে, খাদ্যকে আস্তে আস্তে সরল অংশে রূপান্তর করে দেয়, সেই জন্য মিষ্ট ভাব চলে আসে। চলে আসো নেক্সট কোশ্চেনে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো নিউটনের তৃতীয় সূত্র কি বলেছে? বলেছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করবে না। ক্রিয়া যে বস্তুর উপর কাজ করবে, প্রতিক্রিয়া বস্তু তার উল্টো দিকে কাজ করবে, তাই তো? আলাদা বস্তুর উপর কাজ করে, হবে না। ক্রিয়া প্রতিক্রিয়া অসমান হয়, অসমান তো হবে না, সমান হবে। ওই জন্য বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তো সমান প্রতিক্রিয়া থাকবে না, এটা হবে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, কিন্তু দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করে, একদম ঠিক বলেছে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে, বিপরীতমুখী হবে, দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করবে, একদম ঠিক। তাহলে এটা আমার ঠিক বলেছে। অপশন ডি পড়ো, ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে বাতিল করে দেবে, কারণ তারা একটি বস্তুর ওপর কাজ করে। একে অপরকে বাতিল করে দেবে, তারা একটি বস্তুর উপর কাজ করে বলেছে, একটি বস্তু হবে না। তাহলে অপশন ডি ভুল। তাহলে ঠিক কোনটা? অপশন সি আমার ঠিক উত্তর। এরকমভাবে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু পড়তে হবে। চলো, সালোক সংশ্লেষে উৎপন্ন শর্করা যা তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না, তা উদ্ভিদদের কি হিসেবে জমা থাকে? মানে বলতে চেয়েছে সালোক সংশ্লেষে উদ্ভিদের যে খাদ্য তৈরি করছে, হ্যাঁ সূর্যালোকের শক্তিকে তারা রাসায়নিক শক্তি রূপে যুক্ত করছে গ্লুকোজের মধ্যে, তাহলে সেই শক্তিটা যখন ব্যবহার করা হচ্ছে না, তখন তাদের মধ্যে কি রূপে সঞ্চয় করা আছে? সেই গ্লুকোজটা আস্তে আস্তে জমে 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 শ্বেতসার তৈরি করছে, শ্বেতসার রূপে তাদের মধ্যে জমা আছে। তাহলে শ্বেতসার বা স্টার্চ রূপে তাদের উদ্ভিদদের মধ্যে জমা করা থাকে, ফুলের মধ্যে, ফলের মধ্যে, কাণ্ডের মধ্যে জমা করে রাখছে। নেক্সট চলে এসো, শব্দ সঞ্চালন সম্পর্কে কোন বিবৃতিটি সত্য? শব্দ সঞ্চালন, শব্দ কার মধ্যে দিয়ে যাচ্ছে? দেখো গ্যাসে সবচেয়ে দ্রুত যাচ্ছে, তরলে ধীরে যাচ্ছে, কঠিনে সবচেয়ে ধীরে যাচ্ছে। ভুল বলেছে। শব্দ কঠিনের মধ্যে দিয়ে সবচেয়ে দ্রুত যায়, তারপরে তরলের মধ্যে দিয়ে, তারপরে গ্যাসের মধ্যে দিয়ে। তোমরা যারা আমার ক্লাস করেছো তারা এটা জানো, তাহলে এটা ভুল বলেছে। শব্দ সব মাধ্যমে একই গতিতে যাচ্ছে না দাদা, সব মাধ্যমে একই গতিতে যায় না। শব্দ কঠিনের মধ্যে সবচেয়ে দ্রুত, তরলে ধীরে, গ্যাসে সবচেয়ে ধীরে, একদম ঠিক বলেছে অপশন সি। শূন্য স্থানে ভ্রমণ করতে পারে শব্দ? একদম পারে না, শূন্য স্থানে পারে না। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে ধাতুর কোন দুটো ভৌত ধর্মের কারণের জন্য একে সরু তারে পরিণত করা যাবে, একে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যাবে? কোন ধর্মের জন্য? দেখো তোমরা দেখেছো যে সোনা, হ্যাঁ 5 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রামে দেখো খুব সুন্দর ডিজাইনের হার তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ মেয়েদের কানের তৈরি হয়ে যাচ্ছে, তাহলে খুব সুন্দর ডিজাইন করে দিচ্ছে 4 গ্রামে, 5 গ্রামের মধ্যে। অন্য ধাতুর ক্ষেত্রে বা অন্য পদার্থের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে ধাতুর ক্ষেত্রে এগুলো হচ্ছে কেন? তাহলে লোহাকে পিটিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে সুন্দর গ্রিলের ডিজাইন করা যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কেন?
তার কারণ এর নমনীয়তা ঘাত সহনশীলতা ধর্ম, নাকি উচ্চ গলনাঙ্ক কঠিন অবস্থা, নাকি অনুনাদ পরিবাহিতা, নাকি উজ্জ্বলতা কঠোরতা, কোন ধর্মের জন্য হচ্ছে? একদম অপশন নাম্বার এ, তোমরা বুঝতেই পারছো, নমনীয়তা এবং ঘাত সহনশীলতা এই ধর্মের জন্য ধাতুকে আমরা পিটিয়ে পাতলা পাতে পরিণত করতে পারি, যেমন খুশি ডিজাইন করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে একে আমরা সরু তারেও পরিণত করতে পারি। নেক্সট চলে এসো। স্যার, একটি ধাতু যখন একটি অধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন সাধারণত কি ধরনের রাসায়নিক বন্ধন তৈরি হয়? একটা ধাতু এবং একটা অধাতু যখন বিক্রিয়া করে তাদের মধ্যে সবসময় আয়নীয় বন্ধন তৈরি হয়, তড়িৎ যোজী বন্ধন তৈরি হয়। একজন ইলেকট্রন ত্যাগ করে, একজন ইলেকট্রন গ্রহণ করে। অপশন নাম্বার সি। একটা দুটো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাবা, NaCl, NaCl এর মধ্যে কি আছে? Na ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, Na পজিটিভ হবে, ক্লোরিন নেগেটিভ আয়ন তৈরি করবে, তারা যুক্ত হয়ে যাবে, Na প্লাস তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড, আয়নীয় বন্ধন তৈরি করবে। MgCl2 কিভাবে তৈরি হচ্ছে? না, Mg কি করবে? দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, Mg2 প্লাস তৈরি করবে। আর দুটো ইলেকট্রনকে গ্রহণ করার জন্য ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তো ওর ভাইকে ডাকবে, দুটো ক্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে নেবে, তাই দুটো ইলেকট্রন এ ছাড়বে, দুটো ইলেকট্রন নিয়ে নেবে, এরকম ভাবে MgCl2 আয়নীয় যৌগ তৈরি করবে। তাহলে ধাতু অধাতু মিলে সবসময় আয়নীয় যৌগই তৈরি করে। নেক্সট চলে এসো। নিচের কোনটি কলয়েডীয় দ্রবণ? কোনটা এখানে কলয়েডীয় দ্রবণ? চিনি দ্রবণ, জলে বালির দ্রবণ, দুধের দ্রবণ, আর নাকি নুন জল? কোনটা কলয়েডীয় দ্রবণ? না, এখানে কলয়েডীয় হচ্ছে দুধ। স্যার, কলয়েডীয় দ্রবণ কাকে বলছি? কলয়েডীয় দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণের মধ্যে দ্রাবের কণার ব্যাস 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার হয়। স্যার, কত বললেন? 10⁻⁵ থেকে 10⁻⁷ বললাম বাবা। এত সেন্টিমিটারের মধ্যে হলে তাকে আমরা বলছি কলয়েডীয় দ্রবণ। এবং এই যদি ব্যাস হয়, দ্রাবের কণার ব্যাস, তারা কিন্তু পুরোপুরি গুলে যাবে না, আর পুরোপুরি থিতিয়ে পড়বে না, তারা দ্রবণের মধ্যে, দ্রাবকের মধ্যে ইতস্ততভাবে ঘুরে বেড়াবে। যেমন তুমি দেখবে দুধ না বুঝতে পারলে ভাতের ফ্যান দেখবে, রক্ত দেখবে, রক্তের মধ্যে কণিকাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে ইতস্ততভাবে, তারা কিন্তু পুরোপুরি গুলে যাচ্ছে না বা থিতিয়েও পড়ছে না। ভাতের ফ্যানের ক্ষেত্রেও তাই হয়, রক্তর ক্ষেত্রেও তাই হয়। এগুলো তোমরা পড়ে রাখবে। একটা চার্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখবে আগের ক্লাসের মধ্যে, সেগুলো একটু দেখে নেবে। একটা চার্ট আগের ক্লাসে দেওয়া আছে, পড়ে নেবে। যানবাহনের রিয়ার ভিউ মিরার হিসেবে আমরা কোন দর্পণকে ব্যবহার করি? গাড়ির রিয়ার ভিউ মিরার কোনটা হয়? আমরা যখন গাড়ি চালাই, গাড়ির সাইডে দেখবে একটা গোল কাঁচ রয়েছে, সেই কাঁচের সাহায্যে আমরা কি করি? পিছনের বড় দৃশ্য কিন্তু দেখতে পাই। পেছনে কেউ তোমাকে পুলিশ তাড়া করছে কিনা, হ্যাঁ, কেউ তোমাকে ফলো করছে কিনা তুমি দেখতে পাবে। তাহলে সেই কাঁচের মধ্যে বড় জিনিসকে ছোট আকারে দেখা যাচ্ছে, এবং সেটা উত্তল দর্পণের মধ্যে হয়। তাই গাড়ির রিয়ার ভিউ মিরারে উত্তল দর্পণ, কনভেক্স মিরার কিন্তু ব্যবহার করা হয়। আর অবতল দর্পণের ঠিক উল্টো হয়। উত্তল দর্পণে বড় জিনিসকে ছোট আকারে দেখাচ্ছে, আর অবতলের ক্ষেত্রে ছোট জিনিসকে বড় আকারে দেখাচ্ছে। যেমন দন্ত চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, যেমন সেভিং আয়না হিসেবে ব্যবহার করা হচ্ছে, মেয়েদের যে বিউটি পার্লারে ইউজ করা হচ্ছে, সেগুলো সব হচ্ছে তোমার অবতল দর্পণ। নেক্সট চলে এসো। স্যার, শুক্রাশয় উদর গহ্বরের বাইরে একটি থলিতে অবস্থান করে, তাকে কি বলা হয়? আমরা জানি পুরুষ দেহের ক্ষেত্রে যে শুক্রাশয় রয়েছে সেটা আমাদের কি হচ্ছে না, বাইরে, দেহের বাইরে অবস্থান করছে। তাহলে দেহের বাইরে যেখানে অবস্থান করছে তার নাম কি? তার নাম হচ্ছে স্ক্রোটাম। এই স্ক্রোটামের মধ্যে রয়েছে শুক্রাশয়। তাহলে স্ক্রোটাম অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেহের বাইরে কেন আছে? কারণ এই শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়। সেই শুক্রাণু উৎপন্ন করতে গেলে টেম্পারেচার মোটামুটি আমাদের দেহের যা টেম্পারেচার তার থেকে কম লাগে। আমাদের দেহের টেম্পারেচার কত বাবা? 37°C, তাই তো? 37°C বা 98.6 রেডিও মির্চি, 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়, বা 310 কেলভিন হয়। তার থেকে মোটামুটি 2 ডিগ্রি কম লাগে। শুক্রাণু উৎপন্ন করতে গেলে 2 ডিগ্রি কম লাগছে, সেই জন্য দেহের বাইরে এটাকে রাখা হয়েছে। ক্লিয়ার? চলে এসো। মানুষের বৃক্ক বা কিডনির প্রাথমিক কাজ কি? মানুষের যে বৃক্ক, আমাদের প্রধান রেচনাঙ্গ, বৃক্ক বা কিডনি, তার প্রধান কাজ কি? তার প্রধান কাজ আমাদের দেহের মধ্যে যত নাইট্রোজেন ঘটিত পদার্থ আছে, ইউরিয়া বলো, অ্যামোনিয়া বলো, এগুলোকে দেহের বাইরে বার করে দেওয়া। তাহলে অতিরিক্ত যে অ্যামোনিয়া মানে নাইট্রোজেন ঘটিত পদার্থ আছে তাকে দেহের বাইরে বের করে দিচ্ছে কে বাবা? না, আমাদের কিডনি। তাহলে রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থকে ফিল্টার করছে এবং সেটাকে দেহের বাইরে বার করছে, মূত্র তৈরি করতে কাজে লাগছে। বৃক্ক বা কিডনির একক তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে, মনে রাখবে বৃক্ক বা কিডনির এককের নাম হচ্ছে নেফ্রন। এটা পড়ে রাখবে, নেফ্রন। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। স্যার, 6 কেজি ভরের বস্তুর ওপরে যদি আমরা 60 নিউটন বল প্রয়োগ করি তাহলে ত্বরণ কত হবে? যারা ক্লাস করেছে এই কোশ্চেন জলের দরে ফলের রস লাগবে। স্যার, ফোর্স কে দেয়? ফোর্স হচ্ছে মা দেয়। তাই আমরা বলি F=ma, তাই তো? বাবা উঠে পড়, বাবা খেয়ে নে, বাবা যা স্কুলে যা, পড়াশোনা কর। তাহলে ফোর্স হচ্ছে মা দিচ্ছে, তাই ফোর্সের ফর্মুলা হচ্ছে ma। m মানে হচ্ছে বস্তুর ভর, আর a মানে হচ্ছে ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ আমরা জানি বল হয়। তাহলে এখানে তোমাকে বলের মান দেওয়া আছে কত বাবা? 60 নিউটন।
এসআইতে দেওয়া আছে, ঠিক আছে স্যার এসআইতে বসিয়ে দিলাম 60। এখানে ভরের মান দেওয়া আছে 6 কেজি, এটাও এসআইতে দেওয়া আছে 6 বসিয়ে দিলাম। যদি কখনো সিজিএসএ থাকে তোমাকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে বুঝেছো? চলো বাবা এবার ত্বরণে আমরা চলে আসি। ত্বরণটা আমরা জানি না, ত্বরণটা আমরা লিখে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 60 ইকুয়াল টু 6 ইন্টু ত্বরণ। এবার তুমি এটাকে ভাগ করতে পারবে না স্যার, 60 বাই কত হবে 6, 60 বাই 6 ইকুয়ালস টু ত্বরণ চলে আসবে। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে কত আসবে বাবা 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোথায় উত্তর দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে দেওয়া আছে অপশন এ আমার সঠিক। কোনো সময় তোমাকে পরীক্ষায় যেমন এখানে ত্বরণ বলে দেয়নি, ভর এবং বল বলে দিয়েছে। কোনো সময় তোমাকে ভর বলে দেবে না, ত্বরণ এবং বল বলে দেবে, তোমাকে ভর বার করতে বলবে। কোনো সময় তোমাকে ভর এবং ত্বরণ দিয়ে দেবে, বল বার করতে বলবে। তাহলে এগুলো তুমি ক্লাসের মধ্যে শিখেছো, আগেও যারা করেছো ক্লাস জানো, আর যারা জানো না এগুলো একটু প্র্যাকটিস করবে। খুব সোজা অঙ্ক পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে বলেছে বেকিং সোডাকে তীব্রভাবে উত্তপ্ত করলে ওয়াশিং সোডা পাওয়া যায়। বেকিং সোডাকে যদি উত্তপ্ত করো তাহলে ওয়াশিং সোডা পাওয়া যাচ্ছে, একদম ঠিক বলেছে। বেকিং সোডার সংকেত পড়ে রাখবে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 হয়, যাকে আমরা খাবার সোডা বলি। আর ওয়াশিং সোডা কাপড় কাচা সোডা, যাকে আমরা কি বলি না Na2CO3 সোডিয়াম কার্বনেট বলি, তার সঙ্গে 10খানা জলের অণু রয়েছে, ঠিক আছে বাবা। এই জন্য আমরা এটা অনেক সময় নাম বলি সোডিয়াম কার্বনেট না বলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম কার্বনেট হাইড্রেটেড, ঠিক আছে, এরকম আমরা নাম দিই। ক্লিয়ার? চলো তাহলে একটা আমার ঠিক আছে। 2 নম্বর বিবৃতি কি বলেছে? এটি কাঁচ সাবান কাগজ শিল্পে ব্যবহার করা হয়, একদম ঠিক বলেছে। কাঁচ সাবান শিল্পে ইউজ করা হচ্ছে, কারণ ক্ষার জাতীয় পদার্থ ওয়াশিং সোডা তাই ইউজ করা হচ্ছে। তাহলে এ এবং বি দুটোই সঠিক, অপশন এ আমাদের সঠিক। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। নক্ষত্রদের ঝিকিমিকি কখন বেশি প্রকট হয়? মানে নক্ষত্ররা ঝিকিমিকি করে কখন সেটা বেশি প্রকট হয়, বেশি ভালোভাবে দেখা যায়। বলেছে চাঁদ যখন খুব উজ্জ্বল থাকে, চাঁদের সঙ্গে নক্ষত্রদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আকাশ যখন মেঘলা থাকে, আকাশ মেঘলা থাকলে তুমি তো দেখতেই পাবে না, ঠিক আছে, নক্ষত্রদের দেখতে পাবে না। বলেছে তারাটি যখন মাথার একদম উপরে থাকে, তারাটি বা নক্ষত্রটি যখন মাথার উপরে থাকে তখন দেখতে পাবে না, লম্বভাবে, লম্ব ওখানে কি হবে, লম্ব প্রতিসরণ হয়ে যাবে, দেখতে পাবে না। আর তারাটি যখন দিগন্তের কাছে থাকে, একদম যখন দিগন্তের কাছে রয়েছে তখন কিন্তু সেটা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আমাদের চোখে আসবে এবং মিটমিট করবে বা ঝিকিমিকি করবে, আমরা দেখতে পাবো। তাহলে অপশন ডি আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট চলে এসো। প্রাণীদের মধ্যে ভীতিজনক পরিস্থিতিতে নিচের কোন হরমোনটা ক্ষরিত হয়? যখন তুমি খুব ভয় পেয়ে গেলে, হ্যাঁ ভীতিজনক অবস্থা হলো, বা খুব তুমি আবেগ প্রবণিত হয়ে গেলে, বা তুমি দেখলে দৌড়নোর সময়, তাহলে এই সময়গুলোতে যেমন ভীতিজনক পরিস্থিতি বলো, আবেগ বলো, উদ্বেগ বলো, ঠিক আছে, উত্তেজনাপূর্ণ অবস্থা বলো বা দৌড়নোর সময় বলো, এই সময় যে হরমোন ক্ষরিত হয় তাকে আমরা বলি অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয় কোথা থেকে? না আমাদের বৃক্ক রয়েছে, কিডনি রয়েছে, এই দুটো কিডনি আমাদের পাওয়া যাচ্ছে এবং তার উপরে দেখো এখানে ত্রিভুজাকার দুটো গ্রন্থি রয়েছে, এই দুটো গ্রন্থিকে আমরা বলছি অ্যাড্রিনাল গ্রন্থি। এখান থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয় এবং এগুলো জরুরিকালীন অবস্থায় ক্ষরিত হচ্ছে। দেখো ভীতিজনক পরিস্থিতিতে, আবেগের সময়, উত্তেজনার সময়, ঠিক আছে, তাহলে এই সময় দৌড়ানোর সময় ক্ষরিত হচ্ছে বলে আমরা একে জরুরিকালীন হরমোন বলছি, বা এটাকে আমরা কি বলছি আপৎকালীন হরমোন কিন্তু বলছি, মনে রাখবে। নেক্সট চলে এসো। স্যার নিচের কোন অঙ্গটি গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর নিঃসরণ করে? গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোনও বলা হয়, সেটা নিঃসরণ করে এবং সেটা কি করে? পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করে। কোথা থেকে উদ্দীপিত হয় এটা, কোথা থেকে উৎপন্ন হয়? এটা উৎপন্ন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন উৎপন্ন হয়, সেটা উৎপন্ন হয়ে পিটুইটারিকে এসে যায়, পিটুইটারিকে গিয়ে বলে বাবা তুই গ্রোথ হরমোন উৎপন্ন কর। তাই পিটুইটারিকে উদ্দীপিত করে কে বাবা? হাইপোথ্যালামাস গ্রন্থি। তাই এটা উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস, এবং সেই কারণের জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু, কারণ পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে আর পিটুইটারিকে কন্ট্রোল করছে কে? হাইপোথ্যালামাস। সেই জন্য হাইপোথ্যালামাসকে বলে প্রভু গ্রন্থির প্রভু, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। নেক্সট চলে এসো। দেখো লেখা আছে যে হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় এবং সেটা পিটুইটারি গ্রন্থির কোন হরমোনকে উদ্দীপিত করে। একবার রিডিং তোমরা এটা পড়ে রাখবে। নেক্সট চলে এসো। এখানে দেখো দেওয়া আছে হাইপোথ্যালামাসের অবস্থান, পিটুইটারির অবস্থান দেওয়া আছে, একবার দেখে নাও যে আমাদের মস্তিষ্ক আছে, মস্তিষ্কের মধ্যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, সিম বীজের মতো দেখতে হয়, এবং তার ঠিক ওপরের দিকে দেখো হাইপোথ্যালামাস গ্রন্থি রয়েছে, আমাদের তৃতীয় প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করছে, দেখে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। স্যার এন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত? আমরা জানি
যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে। যেরকম সূর্যের চারদিকে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘোরে, তেমন বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। তো প্রথম কক্ষপথ শুরু হয় কে থেকে, তারপরে আসে এল, তারপরে এম, তারপরে এন, এরকম করে 7খানা কক্ষপথ ম্যাক্সিমাম থাকতে পারে। তো দেখো বাবা, প্রতিটা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বার করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n², 2n² ফর্মুলা। এবারে এন কক্ষপথটা কত নম্বর কক্ষপথ? এই কেটা হচ্ছে 1 নম্বর, এটা এলটা 2 নম্বর, এমটা 3 নম্বর, এনটা হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বর কক্ষপথ মানে এন এর জায়গায় তুমি 4 বসিয়ে দেবে, তো 4-এর স্কোয়ার করে দিলে, তাহলে 2 ইন্টু 4-এর স্কোয়ার 16 আসবে। তো 16 দুগুণে 32 হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান কাঠামোগত উপাদান কোনটা? আমরা জানি উদ্ভিদের দেহে কোষ প্রাচীর পাওয়া যায়, প্রাণীদের দেহে কোষ প্রাচীর নেই। তো উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ। অপশন এ দেওয়া আছে সেলুলোজ, তো উত্তর হয়ে গেল আমার সেলুলোজ। আর কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহের মধ্যেও কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায়। কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যে পাওয়া যায়, সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান কিন্তু সেলুলোজ নয়। তার ক্ষেত্রে মিউকোপেপটাইড, পেপটোগ্লাইক্যান, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান, মাথায় রাখবে। চলে এসো, দেখো লেখা আছে এখানে উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্র দেওয়া আছে। উদ্ভিদ কোষের মধ্যে কি পাওয়া যায়? কোষ প্রাচীর পাওয়া যায়। প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়া যায় না। দুটো কোষের মধ্যেই কোষ পর্দা আবার পাওয়া যায়, দুটোর মধ্যে কোষ পর্দা আছে, দুটোর মধ্যে নিউক্লিয়াস আছে, দুটোর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, দুটোর মধ্যে লাইসোজোম আছে, দুটোর মধ্যে গোলগি বডি আছে, ভ্যাকুয়েল দুটোর মধ্যেই আছে, কিন্তু উদ্ভিদ কোষে ভ্যাকুয়েল বড় হয়, প্রাণী কোষে ভ্যাকুয়েলটা ছোট হয়। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আছে, মানে প্লাস্টিড আছে। প্রাণী কোষের মধ্যে কোনো প্লাস্টিড থাকে না। মনে রাখবে প্রাণী কোষে আবার সেন্ট্রোজোম আছে, উদ্ভিদ কোষে আবার সেন্ট্রোজোম নেই। এরকমভাবে তোমরা দুটোর মধ্যে পার্থক্য করে রাখবে। নেক্সট চলে এসো, বলেছে যদি একটি কোষে কার্যকরী গোলগি বস্তু না থাকে, গোলগি বস্তু মনে করো নেই, তাহলে কোষটা মূলত কোন কাজ করতে ব্যর্থ হবে? দেখো গোলগি বস্তু কি করে? কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে না। বলেছে এটা নিঃসরণ কার্য করে, নিঃসরণ কার্য করে, একদম করে। এটিপি তৈরি করে না, এটিপি তো প্রোটিন তৈরি করে, শুধুমাত্র প্রোটিন সংশ্লেষ করে না। তো গোলগি বডি কি করে? বিভিন্ন রকম নিঃসরণ, হরমোন বলো, উৎসেচক বলো, এই সমস্ত নিঃসরণ করতে সাহায্য করে। গোলগি বডি না থাকলে নিঃসরণ প্রক্রিয়া ব্যাহত হবে। নেক্সট চলে এসো, দেখো গোলগি বডি লেখা আছে এখানে, যে গোলগি বডি কোষের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং গোলগি বডি থেকে তোমরা একটু পড়ে রাখবে যে গোলগি বডির নিঃসরণ কার্য হরমোন উৎসেচক নিঃসরণ করতে কিন্তু সাহায্য করছে। নেক্সট চলে এসো, গড় দ্রুতির এসআই পদ্ধতিতে একক কি হবে? দ্রুতির এসআই পদ্ধতিতে একক কি হয় বাবা? মিটার পার সেকেন্ড হয়। আমরা জানি দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে তুমি দ্রুতি পেয়ে যাবে। তাহলে এখানে গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাহলে সেই সেম এককই হবে। দূরত্বের একক মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গড় দ্রুতি বা দ্রুতির একক। যদি বলে দ্রুতি কি রাশি দাদা, তাহলে মনে রাখবে দ্রুতি হচ্ছে বাবা স্কেলার রাশি, কারণ এর মান আছে, এর নির্দিষ্ট কোনো দিক নেই। তো মান থাকলে, দিক না থাকলে তাকে আমরা স্কেলার রাশি বলি, আর মান এবং দিক যখন দুটোই থাকবে তাকে আমরা ভেক্টর রাশি বলি। যদি বলে যে দ্রুতির মাত্রা কি হবে দাদা, দ্রুতির মাত্রাটা পড়ে রাখবে LT-1 হবে দ্রুতির মাত্রা। তার সঙ্গে দেখো বাবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক মনে রাখবে, বা মন্দনের একক তোমরা মনে রাখবে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। যদি অতিক্রান্ত দূরত্ব অর্ধেক করা হয় এবং সময় একই থাকে, তাহলে রৈখিক বেগ কি হবে? মনে করো অতিক্রান্ত দূরত্বকে তুমি অর্ধেক করে দিয়েছো, সময় তুমি একই রেখে দিয়েছো, তাহলে পরে কি হবে? বেগটা কি হবে? স্যার বেগ মানে কি? বেগ মানে চলে আসি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময় হয়। বেগ মানে হচ্ছে সরণ বাই সময় হয়। মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তুমি 2 সেকেন্ড সময়ে তুমি 10 মিটার পথ গেছো, 2 সেকেন্ড টাইমে 10 মিটার গেছো, তাহলে তোমার বেগ কত হবে বাবা? বেগ হচ্ছে উপরে 10 মিটার দেবে, নিচে 2 সেকেন্ড দেবে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে বেগের একক। কাটো তুমি, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ক্লিয়ার? এবার তুমি করছো কি না, দূরত্বকে অর্ধেক করে দিয়েছো। দূরত্ব 10 থেকে হয়ে গেল মনে করো 5, দূরত্ব 10 থেকে 5 হয়ে গেল, আর সময় একই আছে মানে 2 সেকেন্ড গেল। তার মানে তুমি সেই 2 সেকেন্ডের মধ্যে 5 মিটার যাচ্ছ, তাহলে তখন তোমার বেগ দেখো বাবা কত হয়ে যাচ্ছে? 5কে 2 দিয়ে ভাগ করলে স্যার 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে আগে ছিল 5, এখন কত হচ্ছে? 2.5, কমে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক হয়ে যাবে। অপশন নাম্বার ডি হচ্ছে অর্ধেক হয়ে যাবে।
ক্লিয়ার? নেক্সট চলে এসো পরের কোশ্চেন। চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীর ওজনের তুলনায় কেমন হয়? চাঁদে বস্তুর ওজন কত হবে? আমরা ওজনের ফর্মুলা জানি, mg হয়। ওজনের ফর্মুলা হচ্ছে mg। m মানে বস্তুর ভর আর g মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন কার উপর নির্ভর করছে? ভরের উপর নির্ভর করছে, তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করছে। এবার পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যা হয়, চাঁদে গেলে পারে অভিকর্ষজ ত্বরণ 1/6 গুণ হয়ে যায়। তাই চাঁদে গেলে বস্তুর ওজন পৃথিবীর তুলনায় 1/6 ভাগ হয়ে যাবে। অপশন সি কিন্তু আমার সঠিক উত্তর। পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 60 হয়, 60 নিউটন হয়, তাহলে চাঁদে গেলে কত হবে? সেটা 10 হয়ে যাবে, 1/6 দিয়ে গুণ করতে হবে। নেক্সট চলে এসো। পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে একটি বস্তুর অভিকর্ষজ ত্বরণ সর্বাধিক হবে। পৃথিবীর কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়? দেখো লেখা আছে কর্কট ক্রান্তি রেখা, মেরু অঞ্চল, মকর ক্রান্তি রেখা নাকি নিরক্ষরেখা। আমরা যদি পৃথিবীর চিত্র দেখি, তাহলে পৃথিবীকে আমরা জানি একটা কমলা লেবুর মতো দেখায়। কমলা লেবু কেন? ওপরটা নিচেটা চ্যাপ্টা হয়, আর দুপাশটা কি হয়? কমলা লেবু দুপাশটা কি হচ্ছে না, পুরো বৃত্তাকার টাইপের হচ্ছে, ওপর নিচে চ্যাপ্টা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো এটা পুরো গোলাকার নয়। পুরো গোলাকার যদি না হয়, বৃত্তাকার যদি না হয়, তাহলে পারে এদের যে সেন্টার, কেন্দ্র, এই কেন্দ্র থেকে সব দিকের ডিস্টেন্স সমান হবে না স্যার, হবে না। আমরা যদি কেন্দ্র থেকে দেখি, তাহলে ওপরের যে ডিস্টেন্স, মেরু অঞ্চল বলি, এটাকে আমরা উত্তর মেরু বলি, তোমরা জানো উত্তর মেরু বলি। আর নিচেরটাকে আমরা কি বলি বাবা? দক্ষিণ মেরু বলি। তাহলে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর ডিস্টেন্স কি হবে? কম হবে, কম হবে। আর এখান থেকে এই যে নিরক্ষরেখীয় যে অঞ্চলটা রয়েছে, এই নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? ডিস্টেন্স বেশি হচ্ছে, কারণ এটা পুরোটা গোল, কমলা লেবুর মতো, ঠিক আছে? ওপর নিচে চ্যাপ্টা আছে। তাহলে এই সেন্টার থেকে উত্তর মেরু দক্ষিণ মেরুতে ডিস্টেন্স কম আছে, আর ডিস্টেন্স যেখানে কম আছে সেখানে কি হচ্ছে না, সর্বাধিক পরিমাণ বল পাওয়া যাচ্ছে। তাহলে পারে এখানে বলেছে সর্বাধিক অভিকর্ষজ ত্বরণ কোথায় হবে? না, মেরু অঞ্চলে হবে। তাহলে মেরু অঞ্চল কোথায় আছে? অপশন বিতে রয়েছে, কারণ মেরু অঞ্চল কাছে আছে, অভিকর্ষজ ত্বরণ বেশি হবে। আর নিরক্ষীয় অঞ্চল কি আছে? দূরে আছে, অভিকর্ষজ ত্বরণ কি হবে? কম হবে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। স্যার, গ্রিন হাউস প্রভাবের জন্য মূলত কোন গ্যাস দায়ী এবং জীবাশ্ম জ্বালানি পোড়ালে কোনটা নির্গত হয়? জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে আমাদের, কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো পোড়ালে নির্গত হচ্ছে, প্লাস গ্রিন হাউস গ্যাস কোনটা হচ্ছে? অপশনে দেওয়া আছে অক্সিজেন, অক্সিজেন হবে না। হাইড্রোজেন হবে না দাদা। কার্বন ডাইঅক্সাইড একদম ঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, তোমরা মনে রাখবে, যেটা জীবাশ্ম জ্বালানি পোড়ালে সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে। গ্রিন হাউসের প্রভাব 50%, গ্রিন হাউসের প্রভাব হচ্ছে 50% কার? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড 50% দায়ী গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য, পড়ে রাখবে। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নাম পড়ে রাখবে। গ্রিন হাউস গ্যাস একটা তো কার্বন ডাইঅক্সাইড তোমাকে বললাম, এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে মিথেন, CH4 মিথেন হবে। এর সঙ্গে তোমরা মনে রাখবে জলীয় বাষ্প হবে, জলীয় বাষ্প যাকে আমরা H2O নাম দিয়ে দেবো, জলীয় বাষ্প হবে। এর সঙ্গে তোমরা পড়ে রাখবে N2O হবে, নাইট্রাস অক্সাইড। এর সঙ্গে তোমাদের মনে রাখবে O3 হবে, ওজোন গ্যাস হবে। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নাম, মনে রাখবে। নেক্সট চলে এসো, গ্রিন হাউস এফেক্ট তোমাদেরকে পড়িয়েছি, দেখে রাখবে একবার। গ্রিন হাউস এফেক্টের জন্য কি কি ক্ষতি হচ্ছে পড়বে, ডিটেলসে ক্লাস দেওয়া আছে, দেখবে। নেক্সট চলে এসো। নিচের কোন উপাদানটি স্যার পর্যায় সারণীর পি ব্লকে অবস্থান করছে? পর্যায় সারণী থেকে কোশ্চেন দিয়েছে। পর্যায় সারণীর মধ্যে বিভিন্ন মৌল রয়েছে, 118খানা মৌল রয়েছে, তার মধ্যে বিভিন্ন ব্লক করে দেওয়া হয়েছে। যেমনভাবে আমাদের হয় না, পাড়া গ্রামে বিভিন্ন ব্লক আছে, ওর বাড়ি ডি ব্লকে, ওর বাড়ি পি ব্লকে, ওর বাড়ি এস ব্লকে, ঠিক আছে? বিভিন্ন রকম দেখবে শহরাঞ্চলের নাম থাকে। তাহলে এখানেও কি হয়, এদেরকে পর্যায় সারণীতে নাম দিয়ে দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে না, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীটাকে বলা হয়েছে দাদা আপনারা এস ব্লকে থাকুন, আপনারা এস ব্লকে থাকুন। বলে ঠিক আছে, আমরা এস ব্লকে থাকবো। মাঝখানে যে এখানে 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, 3 থেকে 12 নম্বর শ্রেণী, এদেরকে বলো দাদা আপনারা ডি ব্লকে থাকুন, ডি ব্লক। বলো ঠিক আছে, আমরা ডি ব্লকে থাকবো, কি আছে ডি ব্লক। তারপরে দেখো এখানে লাস্টের দিকে 13 থেকে 18 পর্যন্ত যে শ্রেণীর মৌলগুলো আছে, তাদেরকে বলো দাদা আপনারা পি ব্লকে থাকুন, আপনারা পাশের ব্লকে পি ব্লকে থাকুন। এবং নিচের দিকে যে দুখানা শ্রেণী আছে, যাকে আমরা অ্যাক্টিনাইড সিরিজ বলি এবং ল্যান্থানাইড সিরিজ বলি, এই অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড সিরিজ দুটোকে রাখা হচ্ছে এফ ব্লকে। তাহলে প্রথম দুটো মনে থাকবে, প্রথম দুটো 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী হচ্ছে কি বাবা? এস ব্লক। তারপর 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এই যে এই শ্রেণীগুলো রয়েছে, 3 থেকে 12 পর্যন্ত কতগুলো শ্রেণী হচ্ছে বাবা? 3 থেকে 12 পর্যন্ত কতগুলো শ্রেণী হচ্ছে না, 10খানা শ্রেণী হচ্ছে। এই 10খানা শ্রেণীকে কি বলা হচ্ছে না, ডি ব্লক। তারপরে 13 থেকে শুরু করে 18 নম্বর শ্রেণী পর্যন্ত কি বলা হচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে পি ব্লক। আর নিচের দুটোকে কি বলা হচ্ছে? নিচের দুটোকে বলা হচ্ছে এফ ব্লক। ক্লিয়ার? তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা কোশ্চেনের অ্যান্সার। কি হবে অ্যান্সার আমাদের? পি ব্লকে কারা আছে? পি ব্লকের মধ্যে বেরিয়াম,
ক্রোমিয়াম, নাইট্রোজেন নাকি সোডিয়াম আছে। তাহলে পি ব্লক কোথায় আছে এবার দেখো বাবা, একটু ডিপে কোশ্চেন দিয়েছে। পি ব্লক স্যার লাস্টের দিকে রয়েছে, তো লাস্টের দিকের মধ্যে এখানে কোন অপশনটা আছে স্যার? নাইট্রোজেন আছে। ভালো করে দেখলে দেখতে পাবে নাইট্রোজেন এখানে রয়েছে, তো নাইট্রোজেন হচ্ছে পি ব্লক, আমার উত্তর হয়ে গেল। বাদ বাকি মৌলগুলো স্যার বেরিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম কোথায় আছে? দেখো সোডিয়াম কোথায় আছে বাবা, সোডিয়াম তো তোমরা এখানেই পেয়ে যাবে, সোডিয়াম এনে পেয়ে যাচ্ছ এস ব্লক। বেরিয়াম, বেরিয়াম কোথায় আছে দেখো বাবা, এই দেখো সেকেন্ড শ্রেণীর মধ্যে রয়েছে বেরিয়াম এস ব্লক। তাহলে বেরিয়াম পেয়ে গেলাম এখানে, সোডিয়াম পেয়ে গেলাম এখানে। যদি বলে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কোথায় আছে দেখো বাবা, ক্রোমিয়াম দেখো এই যে 3 থেকে 12-র মধ্যে এখানে দেখো ক্রোমিয়াম আছে, তাহলে ডি ব্লক। তাহলে এরকমভাবে তোমাকে একটু পড়ে রাখতে হবে পর্যায় সারণী। নেক্সট চলে এসো স্যার, নিচের কোন উপাদানটি অ্যাক্টিনয়েড গ্রুপের অন্তর্ভুক্ত? অ্যাক্টিনাইড শ্রেণীর মধ্যে কোন মৌলটা পড়ছে? দেখো তোমাকে একটু আগে কি বললাম আমরা, যে নিচের যে দুখানা শ্রেণী আছে, 14খানা করে মৌল আছে, তার প্রথমটাকে আমরা ল্যান্থানাইড সিরিজ বলছি, পরেরটাকে আমরা অ্যাক্টিনাইড সিরিজ বলছি। এখানে শুরু হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে, থোরিয়াম রয়েছে, তাহলে দেখো অ্যাক্টিনিয়াম থোরিয়াম এখান থেকে শুরু হয়ে এখানে রয়েছে লোরেন্সিয়াম পর্যন্ত 14খানা মৌল। প্রথমটা লাস্টেরটা ভালো করে পড়ে রাখবে। তা কোশ্চেন কি দেওয়া আছে এখানে? থোরিয়াম দেওয়া আছে, স্যার থোরিয়াম আছে এখানে, তাহলে থোরিয়াম এখানে রয়েছে, আর থোরিয়াম হচ্ছে আমাদের কি বাবা, অ্যাক্টিনাইড গ্রুপের মধ্যে রয়েছে। অপশন এ আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট চলে এসো। দেখো পরের কোশ্চেনে যাওয়ার আগে পুরো চার্ট দেওয়া আছে এখানে, পর্যায় সারণী, তোমরা এখান থেকে একবার দেখে নিতে পারো নিচের সিরিজগুলো, এগুলো পুরো আমি কোর্সের ভেতর ডিটেলসে পড়িয়েছি, যারা পড়েছে তারা জানে। নেক্সট চলে এসো স্যার, কোষে নিউক্লিয় পর্দার কাজ কি? কোষের ভেতরে নিউক্লিয় পর্দার কাজ আমরা জানি যে কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, তাই তো? নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা আছে, সেই নিউক্লিয় পর্দা কি করবে না নিউক্লিয়াসের একটা আকৃতি দেবে। নিউক্লিয়াসের ভেতরে যে পদার্থগুলো আছে, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস, ওগুলোকে রক্ষা করবে, এবং কোষ থেকে, কোষের ভেতরে যে অংশগুলো আছে তার থেকে নিউক্লিয়াসকে রক্ষা করবে, এবং সেখান থেকে পদার্থকে নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করাবে, নিউক্লিয়াসের বাইরে পার করবে। তাহলে এই কাজ হবে। তাহলে সেই দেখো এখানে লেখা আছে, এটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে উপাদানের আদান প্রদানকে নিয়ন্ত্রণ করে। একদম ঠিক বলেছে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভেতরে বাদবাকি যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোষীয় পদার্থ আছে, তার আদান প্রদান করছে। একদম ঠিক করছে। পরেরটা তাও পড়ে নাও, এটি মাইটোসিসের সময় নিউক্লিয় বিভাজনের জন্য শক্তি সরবরাহ করে না। শক্তি সরবরাহ করে না এটা বাবা, শক্তি সরবরাহ করে না। এটি নিউক্লিয়াসে গ্যাস এবং জলের অণু প্রবেশে বাধা দেয় না। বাধা দেবে কেন? নিউক্লিয়াসের ভেতরে গ্যাসের অণু, জলের অণু প্রবেশ করতে পারে। এটি ক্রোমোজোমাল ক্রিয়াকলাপের জন্য পাচক এনজাইম জমা রাখে। নিউক্লিয় পর্দার মধ্যে কোনো এনজাইম বা উৎসেচক জমা থাকে না। তাহলে ভুল বলেছে, ভুল বলেছে, ভুল বলেছে। অপশন এ আমার ঠিক উত্তর। নেক্সট চলে এসো। দেখো লেখা আছে এখানে, ছবি দেওয়া আছে যে অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেল, দুটোর মধ্যে কি পাওয়া যায়? নিউক্লিয়াস পাওয়া যায়। তো এই নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দাটা কি করছে? বাদবাকি অংশের সঙ্গে, কোষের বাদবাকি অংশের সঙ্গে বিভিন্ন পদার্থের আদান প্রদান, সংযোগকে বজায় রাখছে। এবং নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। কোষের মধ্যে যা কার্যকলাপ হবে তার হেড অফিস হচ্ছে নিউক্লিয়াস। যেমন হয়ে থাকে না, কলকাতা হচ্ছে তোমার অফিস, হেড অফিস, হ্যাঁ বলে দেয়, গুড়গাঁওতে কোনো হেড অফিস রয়েছে। তাহলে এরকম হচ্ছে তোমার এর হেড অফিস হচ্ছে, কোষের হেড অফিস হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বার্তা দেবে, তারপরে বাদবাকি কোষীয় অঙ্গাণু কাজ করবে। চলে এসো নেক্সট কোশ্চেন। স্যার, কোষে লাইসোজোমের প্রাথমিক কাজ কি? লাইসোজোম কি কাজ করে? লাইসোজোমের প্রাথমিক কাজই হচ্ছে যে কোনো জরাজীর্ণ কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করা। জরাজীর্ণ কোষীয় অঙ্গাণুকে কি করবে? খেয়ে ফেলবে। আত্মঘাতী থলি বলা হয় এই জন্য লাইসোজোমকে। তাহলে উত্তর কি আছে? বহিরাগত উপাদান জীর্ণ কোষীয় অঙ্গাণুর পরিপাক করা। একদম সঠিক উত্তর অপশন এই হয়ে যাবে। তাও আমরা বিসিডি একবার পড়ে নিচ্ছি। এটিপি অণুর আকারে শক্তি উৎপাদন করে না। এটিপি অণুর আকারে শক্তি উৎপাদন করে কে বাবা? মাইটোকন্ড্রিয়া। পড়ে রাখবে, মাইটোকন্ড্রিয়া কি করছে? এটিপি আকারে শক্তি উৎপন্ন করছে। সাইটোপ্লাজমের মধ্যে জল এবং খনিজের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে না। এই ভারসাম্য নিয়ন্ত্রণ করে না। কোষ পর্দার জন্য প্রোটিন লিপিড সংশ্লেষ করছে না, করে না। কে করছে দাদা প্রোটিন লিপিড সংশ্লেষ? না, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম করছে, এবং তার ভেতরে থাকা রাইবোজোম প্রোটিন লিপিড সংশ্লেষ করছে। বলেছে যদি বস্তুর বল 4 গুণ করা হয় তবে বস্তুর ত্বরণ কিভাবে পরিবর্তিত হবে? যদি ভর স্থির থাকে। আমরা ফর্মুলা পড়েছি বাবা, F = ma ফর্মুলা। এবারে যদি বস্তুর ভরকে তুমি অপরিবর্তিত রেখে দাও, তুমি বলকে কি করলে বাবা? 4 গুণ করে দিলে। বলে না, বলকে আমরা 4 গুণ করে দেবো, তাহলে 4F করে দিলে, এমটা এমই থাকলো, ত্বরণটা তখন তোমার পরিবর্তন হয়ে গিয়ে মনে করো অন্য হয়ে গেল A1 ত্বরণ হয়ে গেল। তাহলে A1 এর মানটা কত হবে? তুমি এমটাকে নিচে নিয়ে চলে এসো, তাহলে 4F/m চলে আসবে A1 এর মান। তার মানে আগেরটার ক্ষেত্রে এর মান কত ছিল? আগেরটার ক্ষেত্রে এর মান ছিল, নিচে এম আনলে F/m, আর এবারে কত হয়ে গেল? 4F/m। মানে দেখো 4 গুণ হয়ে গেল না? তাহলে 4 গুণ হয়ে যাবে, তাহলে ত্বরণের মান 4 গুণ বেড়ে যাবে। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে এসো। দেখো এখানে লেখা আছে যে ফোর্স বাড়লে
কি হবে, অ্যাক্সিলারেশন বাড়বে। বল বাড়লে ত্বরণ বাড়বে। তুমি বলকে 4 গুণ করবে, তোমার কি হবে, অ্যাক্সিলারেশন ত্বরণও কিন্তু 4 গুণ হয়ে যাবে। তুমি বলকে অর্ধেক করবে, ত্বরণও কিন্তু অর্ধেক হয়ে যাবে। নেক্সট চলে এসো, দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা তোমাদের জন্য এইচডব্লিউ দিচ্ছি, পরের দিন ক্লাসের মধ্যে এই অঙ্কটা দিয়ে শুরু করব। তো এই ক্লাস আমি আজকে শেষ করছি, এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক করবে এবং কমেন্ট বক্সে তোমরা উত্তর দেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।